দেখো, দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো, ফাঁকা স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে, তাই তো? আজকে কত নম্বর লেকচার হবে রে? 10? আজকে কত নম্বর লেকচার হবে? স্যার আজ 9 হবে। না স্যার 10ই হবে। 10ই হবে? 10ই হবে। আগের দিন 8 হয়েছিল না? না, তার আগে ছিল, আগের সপ্তাহে তো 9 ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু হয়তো লেখার হয়তো ভুল ছিল, হয়তো হতে পারে। হ্যাঁ, যাকে মানে কিছু একটা হবে আর কি। মানে পরপর করে একটু থাকা দরকার জিনিসটা, এই কথা। আচ্ছা, তাহলে আমরা আহ, আস্তে আস্তে শুরু করি যে আগের দিন আমরা কি পড়িয়েছি বেসিক্যালি একটুখানি দেখে নেওয়া যাক। What we have discussed in last lecture. দেখো, গতদিনে আমি বেসিক্যালি যেগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। মানে আগের আগের দিনে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এই দুটো বলা হয়েছিল। আগের দিনে বেসিক্যালি আমি শ্রোডিঞ্জার ইকুয়েশন, মানে পার্টিকুলার দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট ভার্সন, যেটা শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট কেস, এইটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। আচ্ছা, ওয়েভ ফাংশন psi, its অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ সাই মডিউলাস স্কয়ার, এইটা নিয়ে আলোচনা হয়েছিল। এছাড়া কিছু কনসেপ্ট, নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি, ডিজেনারেসি, এক্সেট্রা, এই নিয়ে আলোচনা হয়েছিল। তাহলে বেসিক্যালি আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ওয়েভ ফাংশন, মানে শ্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে সেখান থেকে ওয়েভ ফাংশন বোঝা এবং সেই ওয়েভ ফাংশন নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা, সেটা আমরা মূলত আগের দিন আলোচনা করেছিলাম। আমরা বেসিক্যালি সিলেবাসে যেভাবে আছে জিনিসটা সেই রকমভাবেই আস্তে 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 ফলো করছি। আচ্ছা, আজকে তাহলে আমরা কি আলোচনা করব? আজকে আমাদের মূল আলোচনার বিষয়টা হবে হচ্ছে একদমই হাইড্রোজেন অ্যাটমের জন্য বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে, এবারে সেটা আমি সলভ করব না, কিন্তু সলভ করলে যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, মানে বেসিক্যালি ওয়েভ ফাংশনস পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়, সেইগুলো এবং তা দিয়ে বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন আর কি, সেইটা। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনস ফর দ্য হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক সিস্টেম, তার যে এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক্সটা, মানে স্টার্টিং ফ্রম দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাকশন, সেপারেশন অফ ভেরিয়েবল করা, সেখান থেকে আর পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট, তাদের সলভ করা, এই যে ডিটেল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে আর আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে বা ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে এই জিনিসগুলো আছে। তখন সেই জিনিসগুলো আমরা খুব ডিটেলে আলোচনা করব। এখন ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য যতটুকু আমাদের জাস্ট বলার দরকার আমরা সেইটুকুই জাস্ট বলবো। মানে এই ক্লাসটা সবসময় মনে রাখবে, এটা কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্লাস। হ্যাঁ,
মানে বড্ড বেশি ফিজিক্যাল কথাবার্তা বললে, আমি জাস্ট প্রথম দিকে কিছু কথাবার্তা বলেছি সার্টেনলি, যেগুলো হয়তো তোমার নর্মাল ইনঅর্গানিকের বইয়ে নেয় বা তোমার মাস্টারমশাইরা করায় না, কারণ এগুলো বইয়ে নেয় বা ভবিষ্যতে পড়ানোর কোনো সুযোগ নেই বলেই আমি তোমাকে করিয়ে দিয়েছি, ঠিক আছে তো? কিন্তু যে জিনিসগুলো ভবিষ্যতে ডিটেলে করানোর সুযোগ আছে, সেইখানে আমি সিলেবাসের খুব বেশি দূরে যাব না, ঠিক আছে? তাতে তোমার যদি বুঝতে অসুবিধে থাকে তাহলে বলবে, তাহলে সেই যে অসুবিধাটা হচ্ছে হয়তো পুরো জিনিসটা ডিটেলে বললে সেই অসুবিধাটা দূর হয়ে যেতে পারে, তখন আমাকে বলবে, আমি সেইটুকু পার্ট তোমাদের আবার ভালো করে বলে নেওয়ার চেষ্টা করবো। মানে আগের দিন যেমন বেশ কিছু কিছু প্রবলেমস দেওয়া ছিল, সেই প্রবলেমসগুলো করতে পারছো কিনা বা পেরেছো কিনা সেটা আমি আর মানে জিজ্ঞেস করিনি, বা তোমরা নিজে থেকে কিছু বলিনি, বলে নিশ্চয়ই হয়তো পেরেছো, ঠিক আছে? যদি পারো ভালো, না পারলে আমরা তো কোশ্চেন আনসার এগুলো তো আস্তে আস্তে আলোচনা করবো। হুম, আমাদের তো সময় আছে, আমরা এখন বেসিক্যালি পড়িয়ে নিচ্ছি, একটা পার্ট পড়িয়ে সেখান থেকে যে টাইপের কোশ্চেন পড়তে পারে সেই মতো করে একটা পরীক্ষা তোমরা দিয়েছিলে, আবার কিছুটা পড়ানোর পরে যখন তুমি পরীক্ষা দেবে সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কি টাইপের প্রবলেম তোমার পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমি কি আলোচনা করতে চাইছি, পার্ট উই want to discuss in this lecture? আচ্ছা, আমি কি আলোচনা করতে চাইছি? আচ্ছা, আমি যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron system. টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেইটা আমরা প্রথমে বলবো। এবং অবভিয়াসলি দেখবো এই যে বলাটা, এই বলাটা হবে হচ্ছে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। মানে এটা দেখা যাবে যে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এই প্রবলেমটাকে সলভ করা যায় না, কেন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রবলেমটাকে আমি সলভ করবো। কোঅর্ডিনেট সিস্টেম এটা। আচ্ছা, এবারে এটাকে সলভ করার পরে মানে সলভ করা মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে লিখবো, এটাকে সলভ করাটা এখন আমাদের সিলেবাসের মধ্যে নেই। সলভ না করে মানে সলভ করলে যেটা পাওয়া যায় আর কি, সেটা হচ্ছে এই ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন তুমি পাবে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, যেটা সেখান থেকে পাবে যেটা ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, যেটাকে বলা হয় অরবিটাল। মানে বোর থিওরিতে তুমি যেটা পেয়েছিলে সেটা অরবিট, কক্ষ, আর এটা যে অরবিটাল বা কক্ষক, তাহলে ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন অরবিটাল। অরবিটালটা পেয়ে যাওয়ার পরে ভ্যারিয়াস টাইপ অফ গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, ভেরিয়াস টাইপ অফ গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন এইগুলো নিয়ে আলোচনা করা আছে। মানে তুমি ওয়েভ ফাংশনের প্লট করবে, ওয়েভ ফাংশনের যে স্কোয়ার মডিউলাসের স্কোয়ার প্রবাবিলিটি ডেন্সিটি তুমি প্লট করবে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট করবে, অ্যাঙ্গুলার প্লট করবে, ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলো আসবে। এগুলো এইগুলো মূলত, এবং তারপরে আমরা অবভিয়াসলি কোয়ান্টাম নাম্বার বা ইত্যাদির ক্ষেত্রে যাবো আর কি। মানে আমার মনে হয় যে আজকে যা সময় আছে তাতে এর থেকে খুব বেশি যে করা যাবে সেরকম নয়, এগুলি বলা মানে, কারণ এইখানে অনেক কিছু আছে আর কি। মানে এখানে যে যে ভেরিয়াস টাইপের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, তার মানে তুমি এখানে যে যে প্লট করবে, প্লট অফ ওয়েভ ফাংশন ভার্সেস আর, 2 নম্বর যেটা করবে তুমি সাই মডিউলাস স্কোয়ার ভার্সেস আর, 3 নম্বর যেটা করবে যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বলা হয় আর কি। মানে এটা তোমার আমি জাস্ট রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি এইরকমভাবেই লিখছি আর কি, রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর, তারপর তোমার অ্যাঙ্গুলার প্লট, এসবগুলোকে করা, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু জিনিস তোমাকে ক্যালকুলেট করা, মানে ক্যালকুলেশন অফ ধরো তোমার এই মোস্ট প্রবাবল রেডিয়াস এটাকে আর মোস্ট প্রবাবল বলা হচ্ছে, অ্যাভারেজ রেডিয়াস আর অ্যাভারেজ সেটা হয়তো হলো
অ্যাভারেজ অফ 1/r এইটা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আর কি, মানে এই টাইপের জিনিসগুলো তোমাকে আবার হয়তো ক্যালকুলেটও করতে হবে আর কি। এগুলো মানে অঙ্ক কষে এইসব জিনিসপত্র করে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে পরে যে জিনিসগুলোকে বললাম, এইটা হচ্ছে টোটাল আমাদের যেটা আজকে আলোচনার বিষয় হবে। ঠিক আছে, আমরা এই ঘন্টাখানেক সময়ের মধ্যে যতটুকু করতে পারি এই জিনিসটা আর কি করবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আমরা ছেড়ে দেবো। চল শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসটা বোঝার দরকার সেটা হচ্ছে যে বোর থিওরি যেমন করে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য তুমি অ্যাপ্লাই করো, এখানেও আমরা সেই সিস্টেমটাকেই জাস্ট কনসিডার করবো। মানে আমাদের মানে যেটা আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron ions, এই জিনিসগুলোকে নিয়ে আমাদের টোটাল আলোচনাটা চলবে। হাইড্রোজেন অ্যাটম or হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন অ্যাটম, ওয়ান ইলেকট্রন আয়নস আর কি। মানে ধরো হাইড্রোজেন যেমন আছে He প্লাস, লিথিয়াম 2 প্লাস, ডট ডট ডট, ধরো সোডিয়াম 10 প্লাস এক্সেট্রা, এই টাইপের সিস্টেমগুলো আমাদের এখানে আলোচনার বিষয় হবে। আচ্ছা, এই টাইপের সিস্টেমের ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো যে এর ক্ষেত্রে ইলেকট্রনটা তোমার একটা, ওই যে হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম বলেছি তো, ইলেকট্রন আছে তোমার একটা, সেই একটা ইলেকট্রন ফর দ্য টাইম বিং তুমি দুরকম ভাবে ধরতে পারো। একটা হচ্ছে এখানে নিউক্লিয়াস আছে, হ্যাঁ, প্রথমে যেটা বলি এটা হচ্ছে নিউক্লিয়াস, যার চার্জ হচ্ছে প্লাস জেড ইন্টু ই, মানে হাইড্রোজেন লাইক সিস্টেম হলে প্রোটনের সংখ্যাটা পাল্টাতে পারে জেড ইন্টু ই। এইখান থেকে আর দূরত্বে ধরে নাও একটা ইলেকট্রন তোমার আছে, আর এই ইলেকট্রনটা জাস্ট নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এটা নর্মাল গল্প। আচ্ছা, এবারে যদি তুমি ধরে নাও যে ইফ মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ assumed to be infinite in comparison to the electron, যদি এরকম তুমি ধরে নাও, তাহলে দেন কি হবে, দেন ইলেকট্রন rotates around the fixed nucleus, আর নিউক্লিয়াসটা পুরো ফিক্সড আছে, সেই নিউক্লিয়াসের চারিদিকে তোমার ইলেকট্রনটা ঘুরছে। বোর থিওরিতে শুরুতে যে জিনিসটাকে করা হয় আর কি, এইটা এইটা। তাহলে আর উল্টো দিকে যদি এমন ধরা হয় যে ইফ nucleus mass is considered as finite in comparison to the electron, then both the nucleus and electron rotates about the center of mass. তোমার তখন এই যে ছবিটা ফাইনাইট মাস কারেকশন আমরা বোর থিওরিতে করেছিলাম, সেরকম একটা ব্যাপারটা, মানে জিনিসটা তখন জিনিসটা এরকম দাঁড়াবে। মানে ধরো তোমার এরকম যদি তুমি ভাবো যে তোমার ধরো কি হবে, এই ধরো তোমার একটা আমি ডট ডট করে প্রথমে দেখাচ্ছি, এখানে ধরো নিউক্লিয়াস আছে, এখানে ধরো তোমার নিউক্লিয়াস আছে, এখানে তোমার ইলেকট্রন আছে, তাহলে সেন্টার অফ মাসটা নিউক্লিয়াসের খুব কাছে থাকবে বলে তাহলে এই সেন্টার অফ মাসের অ্যাবাউট এই নিউক্লিয়াসটা ঘুরছে, আবার এই সেন্টার অফ মাসের অ্যাবাউট হচ্ছে তোমার ইলেকট্রনটাও ঘুরছে। সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটাও ঘুরছে। এইটা হচ্ছে তোমার, এইটা বেসিক্যালি তোমার সেন্টার অফ মাস, ঠিক আছে। এইটা হচ্ছে প্রোটন প্লাস জেড ইন্টু ই, আর এখানে তোমার ইলেকট্রনটা আছে মাইনাস, ঠিক আছে। এখানে এই নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনটা দূরত্ব হচ্ছে এতটা, কিন্তু সে জাস্ট শুধু নিউক্লিয়াসটা ঠিক তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে সেরকম না, একটা সেন্টার অফ মাস আছে, সেই সেন্টার অফ মাসের অ্যাবাউটে তোমার ইলেকট্রনটা ঘুরছে।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে যেটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা এই পার্টিকুলার কেস বলো বা এই পার্টিকুলার কেস বলো, এর ক্ষেত্রে এটা পোটেনশিয়াল এনার্জি, যেটা পোটেনশিয়াল এনার্জি, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশনের স্ট্রাকচারটা তুমি দেখেছো, তাদের কাইনেটিক এনার্জি অপারেটরটা একই রকমের দেখে, শুধু পোটেনশিয়াল এনার্জি এটা সিস্টেম টু সিস্টেম পাল্টায়। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। পোটেনশিয়াল এনার্জি যদি ভিআর হিসেবে তুমি লেখো, তাহলে এসআই সিস্টেমে সেটা কি হবে, মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর। এইটা তাহলে এই যে তোমার পোটেনশিয়াল এনার্জিটা ভিআর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার 4πε0 ইন্টু আর। ঠিক আছে? আচ্ছা, মানে এই পার্টিকুলার কেসে আর এই পার্টিকুলার কেসে বলে তোমাকে আর ধরতে হবে হচ্ছে তোমার বেসিক্যালি, মানে আমি বসবো মানে আরটা তোমার বেসিক্যালি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বকে তুমি আর ভাববে, কিন্তু সেখানে মাসটা রিডিউস মাস দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। কিন্তু এই পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনের মধ্যে যেহেতু কোথাও মাস টার্মটা আসেনি, তাহলে এইখানে আমি রিডিউস মাসের কনসেপ্ট এক্ষুনি বলছি না। তো যেটা কথা দেখো, এই যে পার্টিকুলার পোটেনশিয়ালটা তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যদি তুমি একটা আর রেডিয়াসের স্ফিয়ার কনসিডার করো, তার সারফেসে সর্বত্র কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা একই। সেখানে এই টাইপের পোটেনশিয়ালকে বলে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। তাহলে যেটা কথা হচ্ছে যে অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট এভরি পয়েন্ট on the surface of a fixed radius, as the potential energy at every point on the surface of a fixed radius remains constant, it is called a spherically symmetric potential. Spherically symmetric potential. ঠিক আছে? এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যদি স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল হয়, তাহলে তোমার এমনিতে যদি তুমি এটাকে দেখো, মানে আচ্ছা একটা জিনিস একটু হলে বলে নিই। আচ্ছা, তার আগে একটা এখানে একটু বলে নিই যে দেখো তুমি যখন এই মানে নিউক্লিয়াসের মাসটাকে ইনফাইনাইট ধরে নিয়ে যখন তুমি ক্যালকুলেশন করবে, সেখানে টোটাল ক্যালকুলেশন ইলেকট্রনের মাসটা আসবে। আর তার বদলে যদি তুমি জাস্ট ধরে নাও যে সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসটা মুভ করছে, ইলেকট্রন মুভ করছে, তখন একটা টার্ম আমি জাস্ট একটুখানি বলে রাখছি, এখানে জায়গাটা ফাঁকা আছে বলে, রিডিউস মাস বলে একটা টার্ম তোমার অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে মিউটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন বাই হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস প্লাস মাস অফ দ্য ইলেকট্রন। এবারে যেহেতু মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ মাস গ্রেটার দ্যান মাস অফ দ্য ইলেকট্রন, মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে দেখো মাস অফ দ্য নিউক্লিয়াস যদি মাস গ্রেটার দ্যান মাস অফ দ্য ইলেকট্রন হয়ে যায়, তাহলে নিচে mn প্লাস এমির জায়গায় এমিটা তুমি বাদ দিয়ে দাও, তাহলে mn এসে গেল, mn কেটে চলে গেল, এটা দেখো এমির সঙ্গে জাস্ট সিম্পলি তোমার সমান হয়ে যাচ্ছে। তার মানে যদি সত্যি সত্যি নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের তুলনায় ইনফাইনাইটলি হেভি তুমি ধরে নিতে, তাহলে এমিটা সত্যি সত্যি তুমি ইগনোর করতে পারতে, করলে মিউ আর এমির মধ্যে কোনো তফাৎ থাকতো না। ঠিক আছে? আর যেহেতু নিউক্লিয়াসের মাসটা ইলেকট্রনের মাসের কম্পারিজনে ইনফাইনাইট নয়, তুমি যদি ধরে নেবে তখন বেসিক্যালি ইলেকট্রনের মাস না লিখে তোমাকে কিন্তু রিডিউস মাস দিয়ে সবকিছু করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর যেটাই করো না কেন তুমি মানে মিউ দিয়েও করতে পারো, এম দিয়েও করতে পারো, মানে একই রকমের সবকিছু গল্প। মানে তুমি যে হয়তো এম দিয়ে করলে ফাইনাল এক্সপ্রেশনে মাস অফ দ্য ইলেকট্রনের জায়গায় মিউ বসিয়ে দেবে, অথবা মিউ দিয়ে থ্রু আউট করলে তুমি যদি ধরে নিচ্ছ যে ঠিক আছে বাবা, আমি জাস্ট ধরে নেব নিউক্লিয়াসের মাসটা ইনফাইনাইটলি হেভি ইন কম্পারিজন টু দ্য মাস অফ দ্য ইলেকট্রন, তখন কিছুই না, জাস্ট এমির জায়গায় মিউর জায়গায় এমি দিয়ে তুমি জিনিসটাকে মিউকে এমি দিয়ে বা এমিকে মিউ দিয়ে তুমি জাস্ট রিপ্লেস করে দেবে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা চলো, আর এবারে দেখো যেটা কথা, সেটা হচ্ছে এই যে তুমি যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর hydrogen atom or hydrogen like one electron system, তুমি কনসিডার করো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, কি হবে?
এইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে সংক্ষেপে লেখো, এইচ আই ইকুয়াল টু ইসাই, এরকম ভাবে লিখতে হয়, এইচ আই ইকুয়াল টু ইসাই, শর্ট হ্যান্ড নোটেশনে। আচ্ছা, এখানে এইচটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর। আচ্ছা, এবারে এই এইচ এর মধ্যে কি কি থাকবে? এর মধ্যে থাকবে তোমার বেসিক্যালি কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস থাকতে পারে, কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন থাকতে পারে, আর নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকবে, দেখো আর কিছু নেই। যেখানে তোমার টি এনটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস, এটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ইলেকট্রন, আর ভিএনই যেটা সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর ফর নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন। নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন, এটা এই তিনটে জিনিস মিলে তোমার হ্যামিল্টনিয়ানটা তৈরি হয়েছে। আচ্ছা, এবারে একটা অ্যাপ্রক্সিমেশন আছে যাকে বলা হয় বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বেসিক্যালি কি বলছে দেখো, যে যেহেতু তোমার নিউক্লিয়াসটা ইলেকট্রনের রেসপেক্টে অনেক বেশি ভারী, সেই জন্যে যেটা দেখায় যে যখন তুমি ইলেকট্রনিক মোশন নিয়ে কথাবার্তা বলবে তখন নিউক্লিয়াসটা ভারী হয়ে যাওয়ার জন্য সে এত স্লোলি মুভ করবে যে তুমি ধরে নিতে পারো যে নিউক্লিয়াসটা স্টেশনারি আছে। মানে তুমি ধরো একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনটা ঘুরছে, এবার নিউক্লিয়াসটা সত্যি সত্যি যে ফিক্সড আছে সেরকম নয়, কিন্তু ইলেকট্রন হয়তো 100 বার ঘুরে গেল তখন নিউক্লিয়াসটা জাস্ট একটুখানি সরল। সেই কারণে তুমি যখন ইলেকট্রনিক ইনস্ট্যান্টেনিয়াস মোশন নিয়ে কথাবার্তা বলবে তখন কিন্তু তোমার নিউক্লিয়াসের যে মুভমেন্টটা সেটা তুমি ইগনোর করতে পারো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি, সেটাই হচ্ছে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন এই পার্টিকুলার কনটেক্সটে। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন খুব ডিটেল ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা স্পেকট্রোস্কোপি নিয়ে যখন কথাবার্তা বলবো বা মলিকুল নিয়ে যখন কথাবার্তা বলবো তখন বলবো। এখন যতটুকু না বললে না আমি সেইটুকু শুধুমাত্র বলছি যে নিউক্লিয়াস ইজ much heavier than electron, তাহলে hence nucleus moves much slowly than electron. Therefore, when we consider electronic motion, we may assume that therefore when we consider electronic motion we may assume that nucleus is stationary. আমি যখন ইলেকট্রনের মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলবো, মানে ইলেকট্রনটা একটা ফাইনাইট ডিস্টেন্স চলে গেল, সেই মুহূর্তে নিউক্লিয়াস প্রায় নড়ছে না। ঠিক আছে, তুমি ধরতে পারো যে যখন তোমার ইলেকট্রনের মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলবে তখন নিউক্লিয়াসটা মোরালে স্টেশনারি আছে আর কি। ঠিক আছে, তাহলে এটা তুমি ধরে নিতে পারো আর। ঠিক আছে, তো তার মানে কি দাঁড়াবে, তাহলে যেটা ইমপ্লাই করবে, দিস ইমপ্লাইজ এই যে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য নিউক্লিয়াস তুমি বেসিক্যালি জিরো ধরে নিতে পারো। আর নিউক্লিয়াসটা মুভ করছে না মানে কি, তার নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জিটা শূন্য হয়ে যাচ্ছে, টিএনটা তুমি জিরো করে নিতে পারো। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে হাইড্রোজেন অ্যাটমের জন্য কি হ্যামিল্টনিয়ানটা, তাহলে আন্ডার বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, আন্ডার এই বর্ন ওপেনহাইমারকে বিও লেখা হয়, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন হ্যামিল্টনিয়ান অপারেটর for hydrogen atom or hydrogen like one electron system, এটাকে এইরকম ভাবে লিখতে পারো
এইচ বিও এইটা, সেটা শুধুমাত্র কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন থাকছে, প্লাস হচ্ছে তোমার নিউক্লিয়াস ইলেকট্রন এই অ্যাট্রাকশন এইরকম ভাবে জিনিসটা তোমার যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবারে তুমি জাস্ট ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সেটাকে লিখতে হবে, পোটেনশিয়াল এনার্জিটা তোমায় লিখতে হবে, লিখে তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখতে হবে। তাহলে তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর ইলেকট্রনিক মোশন, কারণ নিউক্লিয়াসটা তুমি স্টেশনারি ধরে নিয়েছো, তো সেখানে আমি ইলেকট্রনিক মোশনটাকে নিয়ে মাথা ঘামাচ্ছি। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর ইলেকট্রনিক মোশন of hydrogen atom or hydrogen like one electron system is given by HBO psi electronic equal to E electronic psi electronic এরকম। আচ্ছা, এবার একটা জিনিস বলি যে দেখো, এমনিতে যখন বিভিন্ন রকমের প্রবলেম সলভ করা হয়, যদিও ইনঅর্গানিক মানে ফার্স্ট ইয়ারের ছেলেদের অতটা হয়তো অভিজ্ঞতা নেই, কারণ তোমরা হয়তো করোনি, যে হ্যামিল্টনিয়ানটার এক্সপ্লিসিট ফর্মটা না তোমার বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে লেখা যায়, কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইত্যাদি ইত্যাদি। এবারে কি টাইপের সিস্টেম তুমি কনসিডার করছো, অর্থাৎ কোন টাইপের প্রবলেমকে কোন কোঅর্ডিনেট সিস্টেম ইজিলি সলভ করা যায়, সেই মতো করে তোমাকে নিতে হয়। ধরো একটা বক্স প্রবলেম বা হারমোনিক অসিলেটর প্রবলেম তুমি সলভ করছো, সেটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ভালো। কিন্তু তুমি পার্টিকেল রোটেটিং এর রিং বা রিজিড রোটার প্রবলেম সলভ করছো বা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম সলভ করছো, সেগুলো দেখবে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করা অনেক সুবিধাজনক। হ্যালো হ্যালো, ভিডিও অন করলাম। হ্যাঁ, দেখো তাহলে এটা কথা হচ্ছে যে এটা এই যে আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেটাকে তুমি লিখছো এইচ সাই ইকুয়াল টু মানে এইচ বিও সাই ইলেকট্রনিক ইকুয়াল টু ইলেকট্রনিক সাই ইলেকট্রন। আচ্ছা, এবারে এখানে যে কথাগুলো আমি অলরেডি বলছিলাম যে যে যখন তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে, ইলেকট্রনিক হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে এক্সপ্লিসিটলি লিখবে, তখন বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে তুমি লিখতে পারো। এটা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো, ইলিপ্টিক্যাল বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখতে পারো, ইত্যাদি ইত্যাদি। এবার কোন প্রবলেম তুমি নিয়ে মাথা ঘামাচ্ছ তার উপরে কিন্তু পুরো জিনিসটাকে নির্ভর করবে। তাহলে এই যে পার্টিকুলার কেসে যেটা দেখা যায় যে মানে মানে আসলে ওই পোটেনশিয়াল এনার্জির ফর্মটাই তোমার বেসিক্যালি বলে দিচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ফর্মটাই কিন্তু তোমায় বলে দিচ্ছে যে এই ধরনের প্রবলেম হচ্ছে তোমার যদি তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করো, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে করো, তাহলে না খুব ইজিলি প্রবলেমটাকে সলভ করা যায়। সেই জন্যে এইখানে এই পার্টিকুলার প্রবলেমটা মানে যেটা বেসিক্যালি তোমার কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন প্লাস পোটেনশিয়াল এনার্জি ফর দ্য নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন, সেইটা সাই ইলেকট্রনিকের উপরে কাজ করে ইলেকট্রনিক এনার্জি সাই ইলেকট্রনিক তোমার দেবে। এই যে কাইনেটিক এনার্জি অপারেটরটা, এই কাইনেটিক এনার্জি অপারেটরটা এইরকম ভাবে লিখতে হয় তো, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ইন্টু ডেল স্কোয়ার, এইরকম ভাবে সিম্বলিক্যালি লিখতে হয় এইটা, যেখানে মিউটা হচ্ছে রিডিউস মাস। আর তুমি যদি রিডিউস মাস মানে আমি যেটা ধরে নিয়েছি যে তোমার এই পিকচারটা আছে যে সেন্টার অফ মাসের অ্যাবাউটে নিউক্লিয়াসে ঘুরছে, ইলেকট্রনে ঘুরছে, এরকম আর কি। এটা মাইনাস এইচ কস স্কোয়ার টোয়াইস মিউ ডেল স্কোয়ার হলো, প্লাস হচ্ছে তোমার এই পোটেনশিয়াল এনার্জি পার্টটা রয়ে গেছে, যেটা বেসিক্যালি তোমার আর এর ফাংশন, এইটা ইন্টু সাই ইলেকট্রনিক ইকুয়াল টু তোমার ইলেকট্রনিক ইন্টু সাই ইলেকট্রনিক। আর এবারে পোটেনশিয়াল এনার্জির ফর্মটা এমন যে এটা আর এর ফাংশন আর কি। এই আর এর বদলে যদি তুমি এক্স ওয়াই জেড এর ফাংশন করো না, তাহলে পোটেনশিয়াল এনার্জি খুব বাজে দেখতে হবে। এবার দেখা যায় যে যেহেতু ওয়েভ ফাংশনটা একটা এটা তো থ্রি ডাইমেনশনাল সিচুয়েশন, ওয়েভ ফাংশন অন্তত পক্ষে তিনটে কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, তাহলে সেই ধরনের প্রবলেম সলভ করতে গেলে না তোমাকে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে করতে হয়।
এবার সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটা দেখা যায় যে কার্টিগান কোঅর্ডিনেট সিস্টেমে হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি করতে পারবে না, সেই জন্য লোকে যেটা করবে এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম এই প্রবলেমটাকে সলভ করবে। তাহলে যেটা হচ্ছে যে এইটাকে তোমার যেটা সিম্বলিক্যালি এখন পর্যন্ত লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়নি। এবারে আমাকে জাস্ট কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলতে হবে, তুমি দেখবে যে এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেম স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ইজিলি সলভ করা যায়। তাহলে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, পোলার coordinate system, time independent Schrodinger equation for the electronic motion is given by, আর এইটা হচ্ছে এরকম ফর্ম আমি বলে দিচ্ছি, মানে তোমার এটা মানে মনে থেকে যাবে দুই একবার করতে, প্রথমে একটু কমপ্লিকেটেড লাগবে কিন্তু একটু পরে দেখবে তোমার মনে থেকে যাবে। মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ, আর এইখানে একটা আর স্কোয়ার তুমি কমন নিয়ে নাও এইটা, তারপরে এটা রইল ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। যে এইটাকে এই এতখানি পার্ট যেটা লিখেছি এই পার্টটা বেসিক্যালি তোমার এই মানে দেখো এই মাইনাস এইচ কস স্কোয়ার টোয়াইস মিউ পার্টটা বাদ দিয়ে এই 1 বাই আর স্কোয়ার করে বাকি যে পুরো পার্টটা হলো এইটা হচ্ছে তোমার এই ল্যাবলেসিয়ান অপারেটরটা বা ডেল স্কোয়ার অপারেটর হচ্ছে এইটা। তো এই যে পুরো পার্টটা যেটা লিখলাম এইটা হলো, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ইলেকট্রন। আর তার সাথে কে থাকবে, পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। এই পুরোটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান হলো, সেটা সাই এর উপরে কাজ করছে। আচ্ছা এইখানে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবলগুলো হচ্ছে আর থিটা ফাই, সেখানে এটা আর এর ফাংশন, থিটার ফাংশন, ফাই এর ফাংশন ইকুয়াল টু তোমার হয়ে গেল ই ইলেকট্রনিক সাই ইলেকট্রনিক, যেটা আর এর ফাংশন, থিটার ফাংশন এন্ড ফাই এর ফাংশন, এটা ঠিক আছে। তাহলে এইটা যেটা হলো এইটা হচ্ছে তোমার সকল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য ইলেকট্রনিক মোশন অফ হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। তাহলে এই যে ইকুয়েশনটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা এবারে এই পার্টিকুলার প্রবলেমটা যখন সলভ করবে না, সলভ করাটা মানে দেখেই বুঝতে পারছো এটা বেশ কঠিন একটা ইকুয়েশন, কিন্তু এইগুলো এটা সলভ করা যায় আর কি, মানে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হয় আর কি, তোমাকে একটা সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক করতে হয়, মানে 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 দিস ক্যান বি সলভ এক্স্যাক্টলি, আমি এইটুকু বলে দিচ্ছি, দিস ক্যান বি সলভ এক্স্যাক্টলি, মানে এটা কোনো অ্যাপ্রক্সিমেট সলিউশনের দরকার নেই, এই পার্টিকুলার প্রবলেমটাকে না এক্স্যাক্টলি সলভ করা যায়, হয়তো কমপ্লিকেটেড কিন্তু সলভ করা যায়। হ্যাঁ, দিস ক্যান বি সলভ এক্স্যাক্টলি। তার জন্য তোমাকে ওই অনেক কাজকর্ম করতে হয় আর কি, মানে আস্তে 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 সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক এইসব ব্যাপারগুলোকে ইউজ করতে হয়। আর এইখানে একটা জিনিস যদি আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই যে তুমি যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজকর্মগুলো করছো, তাহলে কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেই কিন্তু মানুষ বেশি কমফর্টেবল, মানে বলছে আমরা অ্যাকচুয়ালি কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে অনেক বেশি কমফর্টেবল। এবার এই পার্টিকুলার সিস্টেমটা তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করবে বলছো, কার্টিক্যাল এবং পোলারের মধ্যে না অ্যাকচুয়ালি কি সম্পর্ক আছে এইগুলো একটুখানি কিন্তু বুঝে নেওয়া দরকার আছে আর কি, ঠিক আছে। আচ্ছা জাস্ট আমি ব্যাপারটা এরকম একটু বলি যে ধরো তুমি ধরো হ্যাঁ, ধরো আমরা যে দক্ষিণাবর্তী কাঠিকীয় কোঅর্ডিনেট সিস্টেম যেটাকে বলা হয়, রাইট হ্যান্ডের স্ক্রু সিস্টেম যেটা আর কি, এটা এক্স ডিরেকশন বলা হচ্ছে, এটা ওয়াই ডিরেকশন বলা হচ্ছে, এটা জেড ডিরেকশন বলা হচ্ছে, তাই তো। এবার ধরে না কোনো একটা পার্টিকুলার তুমি পয়েন্ট কনসিডার করলে পি পয়েন্ট, ঠিক আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড যখন তুমি বলো কি করো না, অরিজিন থেকে তুমি এক্স দূরত্ব আসো এখানে,
তারপরে ওয়াই ডিরেকশন বরাবর তুমি ধরো, আমি এইভাবে লিখে দিই তাহলে বুঝতে হবে, সুবিধা হবে তোমার। হ্যাঁ, তুমি যেটা করছো যে এটা তুমি এই এক্স ডিরেকশন এতটা এলে, এই বরাবর এতটা এলে, এতটা মানে বেসিক্যালি এই পর্যন্ত আর কি, এই পর্যন্ত এলে, আর তারপরে তোমার হচ্ছে জাস্ট এই বরাবর তুমি জাস্ট মানে মানে যাচ্ছ আর কি। মানে আমি বলছি যে এটা ছবিতে দেখানোর সুবিধা হচ্ছে তোমার, দাঁড়াও, মানে আমি তোমাকে একটুখানি বলে দিচ্ছি। মানে এটা তোমার এইভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, মানে দেখো, মানে বেসিক্যালি কিরকম যে এইটা হচ্ছে এক্স এতখানি, এই পর্যন্ত, এই পর্যন্ত যাওয়াটা হচ্ছে তোমার ওয়াই, আর এইখান থেকে এই হাইটটা অর্থাৎ কিনা তোমার এইখান থেকে এই হাইটটা হচ্ছে তোমার জেড। তো এই পয়েন্টের কোঅর্ডিনেটটা যখন আমি এক্স ওয়াই জেড বলছি, এক্স ডিরেকশন বরাবর এক্স লেন্থ গেলাম, ওয়াই ডিরেকশন বরাবর ওয়াই লেন্থ গেলাম, জেড ডিরেকশন বরাবর হচ্ছে তোমার জেড লেন্থ গেলাম। মানে মানে এই ওয়াইটা কিন্তু এইটা, হ্যাঁ, ওয়াইটা হচ্ছে এই 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 লম্বাটার, মানে এই পর্যন্ত হচ্ছে ওয়াই আর। তাহলে এই বরাবর এক্স এতখানি, এই বরাবর ওয়াই এতখানি, মানে এইটা মানে এইটা, আর এই বরাবর জেড, হ্যাঁ, মানে হচ্ছে তোমার এই বরাবর জেড আর কি। তাহলে এই এক্স ওয়াই জেড, সেটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, এই কোঅর্ডিনেট হচ্ছে এইটা কার্টেসিয়ানে করলে। আচ্ছা, এবারে কার্টেসিয়ানে যে ভেরিয়েবলস গুলো, তাহলে ভেরিয়েবলস গুলো তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ভেরিয়েবলস ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এক্সটা অবভিয়াসলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে হয়, ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে হয়, অ্যান্ড জেডটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে হয়। তো এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ওয়াইটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর জেডটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা তোমার যেতে হয়। আর এক্ষেত্রে একটা জিনিস আমি একটু বলে নিই, যে ভলিউম এলিমেন্ট বলে একটা জিনিস আছে। ভলিউম এলিমেন্ট সেটা ডি ভি দিয়েও লেখে, অথবা তোমার ডি টাও দিয়েও লেখে। এইটা সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডিএক্স ডিওয়াই ডিগেট হয়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি জিনিসটা এরকম ভাবে বুঝলে। আচ্ছা, এবারে তুমি পোলারে যখন জিনিসটাকে তুমি দেখবে, বা স্ফেরিক্যাল পোলারে যেটা হয় যে এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টটাকে এক্স ওয়াই জেড না বলে এখন বলা হচ্ছে কি এটা আর থিটা ফাই। আচ্ছা, আরটা কি না, এই অরিজিন থেকে তোমার এই যে পার্টিকুলার পয়েন্টটা, তাদের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর, আর এই এটাকে রেডিয়াল ভেক্টর বলা হয়, এবং রেডিয়াল ভেক্টরটা তোমার জেড অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা। আর তুমি দাঁড়া সেকেন্ড, এটা হচ্ছে আর, এটা হচ্ছে তোমার থিটা, আর এর তুমি একটা প্রজেকশন অন দ্য এক্স ওয়াই প্লেন, সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ফাই। তাহলে এই পার্টিকুলার প্রবলেমটা যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ছিল, তুমি যখন পোলারে নিয়ে যাচ্ছ তখন তাহলে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবলস গুলো কারা কারা? ভেরিয়েবলস আর আর থিটা অ্যান্ড ফাই। আরটাকে বলা হবে রেডিয়াল ভেক্টর, থিটাটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল, আর ফাইটাকে বলা হয় হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, এবং যেটা ইম্পর্টেন্ট যে আরটা সেটা যায় হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটাটা হচ্ছে তোমার 0 থেকে পাই অবধি, আর ফাইটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই অবধি। মানে বেসিক্যালি কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমে ভেরিয়েবলগুলোর রেঞ্জ কি হবে সেইটা কিন্তু ঠিক হয় তোমার বেসিক্যালি, মানে টোটাল স্পেসটা কভার হয় কেমন করে। মানে এখানে আরটা 0 থেকে ইনফিনিটি, থিটাটা 0 থেকে পাই, আর ফাইটা 0 থেকে 2 পাই হয়ে গেলেই কিন্তু টোটাল স্পেসটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যে ভলিউম এলিমেন্টটা হয়, ভলিউম এলিমেন্টটা ডিটাওটা সেটা না বেশ মজার, আর স্কোয়ার সাইন থিটা
dr d থিটা d ফাই হয়, মানে যেটা তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে শুধুমাত্র এক্স ওয়াই জেড, সেটা কিন্তু তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হয়ে যাচ্ছে আর স্কয়ার সাইন থিটা dr d থিটা d ফাই। ঠিক আছে, বোঝা গেল এখন পর্যন্ত? ঠিক আছে জিনিসটা? হ্যাঁ স্যার। এই হচ্ছে তোমার ভলিউম এলিমেন্ট। তাহলে এবারে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন, যেটা সেই ইকুয়েশনটাকে তোমার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা যায়, এটা হচ্ছে মোদ্দা কথা। আর এবারে কিভাবে তুমি সলভ করবে তার যে ডিটেল যে জায়গাটা, এইটা কিন্তু তোমার এখন আউট অফ স্কোপ। মানে আউট অফ স্কোপ মানে হচ্ছে তোমার যেহেতু কোয়ান্টাম মেকানিক্সে প্রায় কিছু শেখানো হয়নি, মানে ইনঅর্গানিকের সিলেবাসে আছে, সেই জন্য এই জিনিসটাকে বলতে হচ্ছে। সেখানে এর ডিটেল সলিউশনটা আমরা করব না, কিন্তু সলভ করলে কী সব পাওয়া যায় সেইটা নিয়ে জাস্ট আমাদের বেসিক্যালি আলোচনাটা হবে। আর সেখানে আমি কার্টেসিয়ান এবং পোলার তাদের যে পারস্পরিক একটু, আচ্ছা একটুখানি বলে নিই, আরেকটুখানি কথা বলে নিই যে কার্টেসিয়ানের এক্স ওয়াই জেড এবং পোলারের আর থিটা ফাই এর মধ্যে সম্পর্কটা কি। কার্টেসিয়ানে যদি এক্স ওয়াই জেড তুমি বলো, তাহলে এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, আর জেডটা হচ্ছে আর কস থিটা। খুব পরিষ্কার, তুমি ছবি থেকে পরিষ্কার বুঝতে পারবে। এটা যদি আর হয় তাহলে তার প্রজেকশন অ্যালং দ্য জেড অ্যাক্সিস, সেটাই হচ্ছে আর কস থিটা। আর যদি এক্স ওয়াই প্লেনে যে প্রজেকশনটা নিলে তুমি, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে কত হবে না আর সাইন থিটা হবে। মানে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আর সাইন থিটা। আচ্ছা, এবারে তার এক্স কম্পোনেন্ট মানে হচ্ছে আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই। মানে এই এক্স হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াই হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, জেড হচ্ছে আর কস থিটা। এরা একে অপরকে এইরকম ভাবে রিলেটেড। আচ্ছা, অথবা তুমি এটাকে এইরকম ভাবে ভাবতে পারো, তুমি যদি আটটাকে বলো তাহলে সেটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা আটটা। আচ্ছা, তুমি ধরো থিটাটা বলতে চাও, বা আচ্ছা থিটাটাই আগে বলে দিই। থিটাটা হচ্ছে তোমার কস ইনভার্স জেড বাই আর, অর্থাৎ কস ইনভার্স জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ফাইটা হয়ে যাচ্ছে তোমার, তুমি এখান থেকে যদি দেখো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যাকে মানে এক্স ওয়াই জেড জানলে তুমি আর থিটা ফাই পেয়ে যাবে, আর আর থিটা ফাই জানলে তুমি এক্স ওয়াই জেডটা পেয়ে যাবে। এটা ব্যাপারটা। তাহলে আমি জাস্ট কার্টেসিয়ান এবং পোলার এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে জাস্ট একটু সম্পর্ক তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা ফিরে আসি। আচ্ছা, এবারে এই যে ইকুয়েশনটা তুমি সলভ করে ফেলো, মানে এই যে ইকুয়েশনটা ধরো, এই ইকুয়েশন তুমি যদি সলভ করো, তাহলে এইটা একটা ইকুয়েশনটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা সলভ করলে, তাহলে আফটার সলভিং ইকুয়েশন 1, আমরা কি কি পেতে পারি? উই গেট দ্য 1 ইলেকট্রন ওয়েভ ফাংশন, অরবিটাল পাবো আমরা, 1 ইলেকট্রন ওয়েভ ফাংশন পাবো, অ্যান্ড দ্য ইলেকট্রনিক এনার্জি পাবো। এটা মানে আমি অরবিটাল বা ওয়েভ ফাংশনগুলোকে পাবো, তার সঙ্গে হচ্ছে আমার এনার্জিগুলোকে পাবো। আচ্ছা, এবারে এই অরবিটালগুলো বা এনার্জিগুলো কেমন হয় সেটা এবার একটু আমাকে দেখতে হবে। দেখো যে একটা জিনিস একটুখানি বলি, যে যখন তুমি ইকুয়েশনটাকে সলভ করো না, সেই সলভটাকে করতে হয়, এই যে ইকুয়েশনটাকে সলভ করতে হয় না, একটা টেকনিক ইউজ করতে হয় যাকে বলা হয় সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক। সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক ইউজ করে তোমার এই ইকুয়েশনটাকে সলভ করতে হয়। আর সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে যেটা ধরে নিতে হয়, মানে তোমার হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল হয়। অর্থাৎ তুমি যেটা করতে পারবে, দেখবে যে ইকুয়েশন 1টাকে না, তুমি একটুখানি চেষ্টা করলেই ইকুয়েশনটা 1টাকে তুমি 3টে ইকুয়েশনে ভেঙে ফেলতে পারবে। একটা শুধুমাত্র আর এর ফাংশন, একটা শুধুমাত্র থিটার ফাংশন, একটা শুধুমাত্র ফাই এর ফাংশন। আর তখন তুমি যেটা লিখতে পারবে যে সাই যেটা তোমার হচ্ছে আর থিটা এবং ফাই এর ফাংশন, সেইটা একটা হচ্ছে তোমার রেডিয়াল পার্ট থাকে, একটা তোমার অ্যাঙ্গুলার পার্ট থাকে, আবার অ্যাঙ্গুলার পার্টের মধ্যে থিটা পার্ট থাকে,
অথবা ফাই পার্ট থাকে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওভারঅল যে অরবিটালটা সেটা কিন্তু রেডিয়াল পার্ট, থিটা পার্ট এবং ফাই পার্টের গুণফল হিসেবে তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা হয় যে তোমার দেখা যায় যে এই যে রেডিয়াল পার্টটা সেটা দুটো কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, এন এবং এল এই দুটো কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। এটাকে বলা হয় রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন, পার্ট অফ ওয়েভ ফাংশন। সেটা দুটো কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, এন আর এল। আমি কোয়ান্টাম নাম্বারের মানে তোমাকে পরে বোঝাবো। আচ্ছা, থিটা যেটা থিটাটা সেটা না এল এবং মড এম এর উপর ডিপেন্ড করে, মড এম এল এর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে তোমার থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ফাংশন বা অরবিটাল, যাই বলে কেন। মানে এটা আর ওয়েভ ফাংশন লেখার দরকার নেই, ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন মানে সেটা কিন্তু অরবিটাল বলে। আমি কিন্তু অরবিটাল দিয়ে লিখি, অরবিটাল এই টার্মটাই বেশি ইউজ করছি। রেডিয়াল পার্ট অফ অরবিটাল, আর এটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ অরবিটাল। আর ফাই যে পার্টটা, যেটা বেসিক্যালি ফাই এর ফাংশন, সেটা শুধুমাত্র এম এল এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ বা ফাই পার্ট অফ অরবিটাল। আর এই দুটো যদি গুণ করে ফেলো না, তাহলে তুমি ওয়াই পাবে। ওয়াইটা এল এবং এম এল এর উপর ডিপেন্ড করে, যেটা থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করে। যেটা বেসিক্যালি তোমার থিটা এল এম এল মড থিটার উপর ডিপেন্ড করে, আর ফাই এম এল ফাই তার উপর ডিপেন্ড করে। এইটা ঠিক আছে, এইটা। তাহলে এই যে মানে থিটা পার্ট এবং ফাই পার্ট গুণ করলে যেটা তুমি পাও সেটাকে বলা হয় ওয়াই। ওয়াইটা হচ্ছে এরকম দেখতে, একটা রেডিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন আছে, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন। তাহলে এইটাকে একসাথে আমি বলবো যে অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন। থিটা পার্ট এবং ফাই পার্ট গুণ করে যেটা পাবো অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন বা অ্যাঙ্গুলার পার্ট অফ অরবিটাল। দাদা অ্যাঙ্গুলার পার্ট অফ একটা রেডিয়াল পার্ট আর একটা পার্ট অ্যাঙ্গুলার পার্ট, রেডিয়াল পার্ট অফ অরবিটাল। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এখানে একটা জিনিস বলি যে এখানে তোমার কতগুলো কোয়ান্টাম নাম্বার অটোমেটিক্যালি চলে এসেছে। এন এসেছে, এল এসেছে, এম এল এসেছে। সেটা তাদের আমাকে মানে তার মানেটা না আমাকে পরিষ্কারভাবে বোঝাতে হবে আর কি, আমি বোঝাচ্ছি। তার আগে যে ওভারঅল অরবিটালটা তাহলে নাও, ওভারঅল ওয়েভ ফাংশন বা ওভারঅল অরবিটাল যেটা ছাই, যেটা তিনটে কোয়ান্টাম নাম্বার এন এল এবং এম এল এর উপর ডিপেন্ড করবে, আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করবে। এইটা তাহলে এইটার মধ্যে তোমার থাকছে আর পার্ট থাকছে, যেটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে, আর ওয়াই পার্ট থাকছে, এটা এল এবং এম এল এর উপর ডিপেন্ড করে। এটা বা অন্যভাবে তুমি বলতে পারো এটা আর এন এল তার উপর ডিপেন্ড করে, থিটা এল মডিউলাস এম এল তার উপরে ডিপেন্ড করে, আর ফাই তোমার এম এল এর উপরে ডিপেন্ড করে। এটা তাহলে ওভারঅল যে অরবিটালটা, সেই অরবিটালটা কিন্তু তিনটে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে। তাহলে এটা দাঁড়াচ্ছে যে সাই ডিপেন্ডস অন থ্রি কোয়ান্টাম নাম্বার। কি কি? একটা এনটাকে বলা হয়, এটা আমার বোর্ড থিওরিতে পেয়েছিলে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এল যেটা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এমএলটাকে আমি জাস্ট মানে কমপ্লিটনেসের জন্য বলছি। মানে এমনিতে এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, কিন্তু পরে দেখবে যখন স্পিন ইন্ট্রোডিউস হয়ে যাবে তখন না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দুটো হতে পারে, একটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, একটা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার। এইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এবং এই তিনটে কোয়ান্টাম নাম্বারের ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা পড়বো, মানে পড়তে দেখবে এন এল এম এল তাদের কিছু কাজকর্ম তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। শেষে সামারাইজ করলেই হচ্ছে তিনটে কোয়ান্টাম নাম্বারের মানে তুমি বুঝতে পারবে। এবং পরে দেখবে যে এই তিনটে কোয়ান্টাম নাম্বার ছাড়া আরেকটা কোয়ান্টাম নাম্বার থাকতে পারে, কিন্তু সেই কোয়ান্টাম নাম্বারটা এই যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করছো তুমি, হ্যাঁ, সেখানে পাবে না।
ওই যে এক্সট্রা কোয়ান্টাম নাম্বারটা সেটা একটা অন্য অরিজিন আছে, মানে সেটাকে জন্য রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স করতে হয় বা ডিরাক ইকুয়েশন সলভ করতে হয়, সেখান থেকে তুমি অটোমেটিক্যালি পাবে, অথবা টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট থেকে তুমি অ্যাড হক ওয়েতেও কিন্তু ওটাকে ঢোকাতে পারো। সেটা আমি পরে আলোচনা করবো। যেটা কথা সেটা হচ্ছে এই যে, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, যেটা কথা হচ্ছে যে এই যে তোমার মানে যখন নন রিলেটিভিস্টিক শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করছো তুমি, তখন কিন্তু তিনটে কোয়ান্টাম নাম্বারই পাওয়া যায়, এন, এল আর এম এল। এবার এই তিনটে কোয়ান্টাম নাম্বার এবং পরে আবার স্পিন কোয়ান্টাম নাম্বার আসবে, তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ইত্যাদিগুলো আমি just পরে দেখে নেব। আচ্ছা, কিছু জিনিস নিশ্চয়ই আমি বলতে পারবো এখন, সেটা হচ্ছে এই যে ধরো তুমি যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে দেখো, মানে যতটুকু বলা যায় আমি বলছি, কিছুটা বুঝতে পারবে, কিছুটা হয়তো এখন বুঝতে অসুবিধা হবে, পরে সেটা কমপ্লিট করে নেওয়া যাবে নিশ্চয়ই। ধরো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এইটা নিয়ে দু চারটে কথাবার্তা নিশ্চয়ই বলে নেওয়া যায়। আর কি কথা আমি একটু বলতে চাইছি আমি, দেখো সেটা হচ্ছে যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম যে অ্যালাউড ভ্যালুজ, যেগুলো ভ্যালুজ অফ এন, সেটা কি হতে পারে, এক থেকে শুরু হয় কিন্তু, 1 2 3 ডট 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 এইরকম ভাবে ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, সেগুলো তার অ্যালাউড ভ্যালু। এটা হলো প্রথম। আচ্ছা আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে তুমি কি পাও? প্রথম কথা যে এনার্জির কোয়ান্টাইজেশনটা, সেটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ঠিক হয়। কোয়ান্টাইজেশন অফ এনার্জি বা এনার্জির ডিসক্রিট বা কোয়ান্টাইজ হয়, সেটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে তোমার ঠিক হবে। আর কোয়ান্টাইজেশন অফ এনার্জি ইজ ডিটারমাইন্ড বাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কেমন করে? তুমি দেখেছো যে এই এই পার্টিকুলার কেসে কিন্তু এনার্জিটাকে সলভ করা যায় না, মানে যেটা মজার কথা যে বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা বেরোয়, তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন বা ওয়েভ মেকানিক্যাল মডেল থেকেও কিন্তু এনার্জির এক্স্যাক্টলি একই এক্সপ্রেশন বেরোয়, এবং সেটা কত না, ইএন ইকুয়াল টু মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। দিস ইজ দ্য এনার্জি এক্সপ্রেশন। এবং তুমি দেখো যে এন এর যে কতগুলো ডিসক্রিট ভ্যালু যে আছে, মানে যেখানে এন এর ভ্যালুটা 1 2 3 ডট 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 এই কতগুলো ডিসক্রিট ভ্যালু যেহেতু আছে, সেই মতো করে হচ্ছে তুমি এনার্জিরও কিন্তু ওই রকম কিছু ডিসক্রিট ভ্যালুস পাবে। ঠিক আছে, তাহলে এনার্জিরও কিন্তু এরকম কিছু ডিসক্রিট ভ্যালুস আসবে, কারণ এন এর সব ভ্যালু এখানে অ্যালাউড নয়। তাহলে এনার্জির কোয়ান্টাইজেশনটা কিন্তু তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে তোমার ঠিক হয়। আর কি ঠিক হয়? আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি মানে এখন হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু অন্তত বোর থিওরির রেসপেক্টে বুঝতে তোমার অসুবিধা হয়নি। এ ধরো যে বোর থিওরিতে অরবিট ছিল, তুমি নিশ্চয়ই দেখেছো এন ইকাল টু 1 মানে একটা অরবিট যার রেডিয়াসটা কম, এন ইকাল টু 2 হলে আর একটা অরবিট যার রেডিয়াসটা বেশি, এন ইকাল টু 3 হলে রেডিয়াসটা আরো বেশি, এরকম ভাবে তুমি দেখেছিলে। ঠিক একই রকম ভাবে ওয়েভ মেকানিক্যাল মডেলে তো অরবিটাল, সেই অরবিটালের যে তোমার সকল সাইজটা, সেইটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ঠিক হবে। শেপটা হয়তো এল এবং এম এল সেটা দিয়ে ঠিক হয়, বা থিটা ফাই দিয়ে ঠিক হয়, কিন্তু তার সাইজটা, হ্যাঁ সেইটা, সাইজটা মানে তুমি ধরো বলতে পারো মোস্ট প্রবাবল রেডিয়াস বলো, অ্যাভারেজ রেডিয়াস বলো, সেইটা কিন্তু তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ঠিক হবে, মানে সাইজ অফ দ্য অরবিট, শেপটা নয়, অ্যাঙ্গুলার শেপটার কথা বলছি না, সাইজ অফ দ্য অরবিট। সাইজ অফ দ্য অরবিট ইজ ডিটারমাইন্ড বাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এটা সাইজ অফ দ্য অরবিট কিন্তু এটা দিয়ে ঠিক হবে। আচ্ছা, এবারে তুমি দেখবে কিছু কিছু নোডের ব্যাপার আছে, রেডিয়াল নোড। রেডিয়াল নোড আমি পরে ভালো করে বোঝাবো, যে দেখবে কিছু কিছু রেডিয়াস থাকবে যেখানে না ইলেকট্রনটাকে পাওয়ার সম্ভাবনাটা 0 হয়ে যায়, অর্থাৎ প্রবাবিলিটিটা 0 হয়ে যায়। তো সেই ধরনের পয়েন্টগুলোকে মানে রেডিয়াল নোড। তা রেডিয়াল নোড, হ্যাঁ, সেই যে সংখ্যাটা মানে ইজ ডিটারমাইন্ড বাই এন টুগেদার উইথ এল, এবং যেটা ইম্পর্টেন্ট যে নাম্বার অফ
রেডিয়াল নোডস আমরা পরে ক্যালকুলেট করব, সেটা দেখবে n মাইনাস এল মাইনাস ওয়ান হয়, n মাইনাস এল মাইনাস ওয়ান। তার মানে পরিষ্কার তুমি বুঝতে পারছো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার টুগেদার উইথ দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, তারা কিন্তু তোমার নাম্বার অফ রেডিয়াল নোডস সংখ্যাটা কিন্তু ফিক্স করছে। ঠিক আছে, তাহলে তুমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং তার কিছু কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স কিন্তু এখানে পেয়ে গেলে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যদি ধরো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে দেখো, অ্যাজিমুথাল কোয়ান্টাম এল দিয়ে এক্সপ্রেস করতে হবে। দেখো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার প্রথমে হচ্ছে তার অ্যালাউড ভ্যালুজ গুলো দেখি। এল কি 0 1 2 এখান থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত, মানে কোনটা গিভেন n এর জন্য এল এর ভ্যালু কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে যখন প্রিন্সিপাল কোয়ান্টাম n তুমি বলে দিলে তখন অ্যালাউড ভ্যালুজ অফ এলটা হচ্ছে 0 1 2 3 4 এইভাবে তোমার দাঁড়ায়। আচ্ছা এবারে তোমার যে এল এর ভ্যালু 0 নাকি 1 নাকি 2 নাকি 3 নাকি 4 এই মতো করে তোমার নেম অফ দ্য অরবিটাল ঠিক হয়। নেম অফ দ্য অরবিটাল হচ্ছে এটা এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা ডি অরবিটাল, এটা এফ অরবিটাল, এটা জি অরবিটাল অ্যান্ড সো অন। এসপি ডিএফ এইটুকু জানলেই হবে। তা জিএইচ এগুলো তুমি পরে আবার শিখবে আর কি, মানে যখন ডি অরবিটালের কথা আসবে তোমার মানে পরবর্তী সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে ক্রিস্টাল ফিল্ড থিওরি হ্যানা যখন তুমি করবে তাহলে আরো অনেক তুমি অ্যাডিশনাল টার্ম পাবে ফর দ্য মেনি ইলেকট্রন প্রবলেম। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তোমার এসপি ডিএফ এবং ছোট হাতের এসপি ডিএফ এগুলো উল্লেখ করতে হয়। নেম অফ দ্য অরবিটাল তোমার এই মতো করে ঠিক হবে। আচ্ছা এবারে এল দিয়ে তুমি আর কি কি পেতে পারো, সেটা হচ্ছে যে কোয়ান্টাইজেশন অফ total angular momentum is controlled by the azimuthal quantum number L. Quantization of total angular momentum is determined by azimuthal quantum number L. ঠিক আছে, যেমন কি ধরো তোমার এরকম বলি যে এই এল স্কোয়ারটা যদি তুমি বলো, মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটাকে আমি এইরকম ভাবে এক্সপ্রেস করছি, মানে এলটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার স্কোয়ারটা সেটা হচ্ছে এন ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস তার স্কোয়ার হয়। অথবা তুমি যদি এল এর ম্যাগনিটিউডটাকে বলো সেটা রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস, এটা দিয়ে ঠিক আছে। এই জন্য বলছি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাইজেশনটা সেটা কিন্তু তোমার এল দিয়ে ঠিক হচ্ছে। তুমি দেখো পরিষ্কার, যদি তোমার এল ইকুয়াল টু তোমার 0 হয় অর্থাৎ এস অরবিটাল যদি হয়, তখন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে, জাস্ট সিম্পলি 0 হয়ে যাচ্ছে, কারণ এল এর ভ্যালু তুমি 0 বসিয়ে দিচ্ছ। আচ্ছা এল এর ভ্যালু যখন 1 হয়ে যাচ্ছে অর্থাৎ পি অরবিটাল যখন হচ্ছে, তখন এল যেটা এল এর জায়গায় 1 বসিয়ে দাও তাহলে কত হবে রুট 2 ইন্টু এইচ ক্রস। এল এর যখন 2 তখন হচ্ছে ডি অরবিটাল, তখন এল এর ম্যাগনিটিউডটা কত হচ্ছে তোমার দেখো, এখানে তুমি এক কাজ করো, এল এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, তাহলে রুট 6 ইন্টু এইচ ক্রস হলো অ্যান্ড সো অন। এইরকম ভাবে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো ঠিক হচ্ছে। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কিন্তু তোমার ঠিক করে দিচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো কি হবে। আচ্ছা আচ্ছা তার সঙ্গে সঙ্গে দেখো এই যে এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক, পি অরবিটাল ডাম্বেল শেপ এইসব তুমি বলো না, তাহলে এই যে বিভিন্ন অরবিটালের যে অ্যাঙ্গুলার শেপটা সেটা তাহলে কে ঠিক করছে? নিশ্চয়ই তোমার এই এল ঠিক করছে। মানে এস অরবিটালে কেন স্ফেরিক্যালি সিমেট্রিক, পি অরবিটালে কেন ডাম্বেল শেপ, দেখো না তোমার এই যে স্ফেরিক্যালি সিমেট্রিক থেকে ডাম্বেল শেপ চলে গেল, কি পাল্টালো কিন্তু বেসিক্যালি হচ্ছে তোমার এলটা। সেখানে এক্ষেত্রে এল কিন্তু তোমার শেপ অফ দ্য অরবিটালটাকে ঠিক করে দেয়। তাহলে শেপ অফ দ্য অরবিটাল ইজ ডিটারমাইন্ড বাই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল। হ্যাঁ, সেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর উপরে কিন্তু নির্ভর করে শেপ অফ দ্য অরবিটালটা, যে এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক বলো, পি অরবিটাল ডাম্বেল শেপ বলো, এইগুলো দেখো তো এস পি এই নামগুলোই তো হচ্ছে তোমার এল এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে তুমি কিন্তু শেপ অফ দ্য অরবিটালটা ঠিক করতে হবে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে সাইজ অফ দ্য অরবিটাল ঠিক করবে, আর শেপ অফ দ্য অরবিটাল তুমি এই এল দিয়ে ঠিক করবে। আচ্ছা এবারে আবার ধরো পিএক্স পিওয়াই পিজেড, হ্যাঁ
তার যে স্পেসে যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা, কেউ অ্যালং এক্স অ্যাক্সিস, কেউ অ্যালং ওয়াই অ্যাক্সিস, কেউ অ্যালং জেড অ্যাক্সিস, সেইটা হচ্ছে তোমার এল এর সাথে সাথে এম এল, এই দুজনে মিলে ঠিক করে। কিন্তু শুধু এম এল কিন্তু সবসময় ঠিক করবে না, কারণটা আমি পরে মানে যেটা ব্যাপার হচ্ছে যে মানে মানে ধরো তোমার মানে পি অরবিটাল তার যে ওরিয়েন্টেশন আর ডি অরবিটালের ওরিয়েন্টেশন গুলো আলাদা আলাদা। তাহলে পি আর ডি পাল্টালো কিসের জন্য? এল এর জন্য। এবারে কোনো একটা গিভেন এল এ যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলো সেটা ঠিক হবে শুধুমাত্র হচ্ছে তোমার এম এল দিয়ে। তার মানে এখানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন যেটা, orientation of the orbital is controlled by L together with ml। মানে এল এবং এম এল এরা দুজনে মিলে কিন্তু তোমার বেসিক্যালি অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটাকে ঠিক করে দিচ্ছে। মানে কোনো একটা গিভেন এল এতে এমএলই শেষ কথা বলছে, কিন্তু তোমার যখন তুমি একটা আরবিট্রারি অরবিটালের কথা বলবে সেখানে শুধু এমএল জানলে চলবে না। ধরো তুমি যখন ডি অরবিটাল, তারও এমএল এর ভ্যালু 0 হতে পারে, আবার পি অরবিটাল তারও তো এমএল এর ভ্যালু 0 আছে, তাই না? তাহলে তোমার শুধু এমএল তার মানে কন্ট্রোল করছে না, তোমার ডি অরবিটালে এমএল ইকুয়াল টু 0 তার যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন, আর পি অরবিটালে এমএল ইকুয়াল টু 0 তার অন্য অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন। তার মানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা কিন্তু এমএল এর সাথে সাথে এলও ঠিক করে। এই একটা জিনিস যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তার অ্যালাউড ভ্যালুজ তুমি বুঝে গেলে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যে টোটাল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কোয়ান্টাইজেশন তুমি বুঝতে পারছো। আর তার আরেকটা ইম্পর্টেন্ট ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে সে শেপ অফ দ্য অরবিটাল কিন্তু ঠিক করে দেয় হচ্ছে আমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, দেখো এই যে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, সেটাকে তো মানে এগুলো লিখতে মানে ভুলে গেছি, এটা আচ্ছা এটা লিখেছি। এটা হচ্ছে তোমার ঠিক হয় মানে এক্সপ্রেস করা এমএল দিয়ে। মানে এমনিতে অনেক জায়গাতে শুধু এম দিয়ে এক্সপ্রেস করা হয় তুমি দেখবে, কিন্তু ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এই দুটো আমি পরে ডিস্টিংগুইশ করবো। তখন আমি এমএসটাও তখন বলবো বলে এখানে এটাকে আমি এম এল লিখে রেখেছি। আচ্ছা, প্রথমে এটা দেখি যে অ্যালাউড ভ্যালুজটা কি হতে পারে। অ্যালাউড ভ্যালুজ অফ এমএল সেটা কি হয় না, প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল। তার মানে বেসিক্যালি এটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে করতে 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 আপ টু তোমার প্লাস মাইনাস এল পর্যন্ত যাবে। এটা হচ্ছে তোমার অ্যালাউড ভ্যালুজ অফ দ্য এমএল, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এমএল কি করে না, কোয়ান্টাইজেশন অফ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোয়ান্টাইজেশন অফ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে কোয়ান্টাইজেশন অফ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিটারমাইন্ড বাই এমএল। কেমন করে না, এই জেড কম্পোনেন্টটাকে লেখা যায় এইরকম ভাবে, এমএল ইন্টু এইচ কস, এরকম ভাবে তুমি লিখতে পারো। আর ঠিক আছে, এখানে যেমন তুমি এলটাকে লিখছো এইরকম ভাবে, এইখানে এনার্জিটাকে লিখছো এইরকম ভাবে, আমি বক্সের মতো অলরেডি দিয়েছি। আর জেড কম্পোনেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এমএল ইন্টু এইচ কস, এটা দিতে হবে, যেখানে এমএল এর ভ্যালুটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 করে আপ টু তোমার প্লাস মাইনাস এল। ঠিক আছে, আর তার সাথে কি করবে সে দেখো, তোমার ওই যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন সেটা ঠিক করে দেবে। যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটা এল এবং এম এল দুজনে মিলে ঠিক করে দেয়। অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন of the orbital is controlled by
ml টুগেদার উইথ এল, এটা ঠিক আছে। এই হচ্ছে তোমার বেসিক্যালি ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স তুমি বুঝে গেলে। আচ্ছা, এবারে এছাড়া আরো দু একটা জিনিস আমি অ্যাকচুয়ালি বলতে পারি, কিন্তু সেইটা নর্মালি হবে না, কোনো একটা স্পেশাল কেসে হবে। যেমন আমি বলি, ধরো যে এই যে যেহেতু কোয়ান্টাইজেশন অফ এনার্জিটা বেসিক্যালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে ঠিক হচ্ছে, তাহলে এইটা যদি হয় তাহলে দেখো তুমি বেসিক্যালি যে অ্যাটমিক স্পেকট্রা যদি এক্সপ্লেন করতে চাও, তাহলে সেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। হ্যাঁ, এইটা ধরো আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু, যেটা আয়োনাইজেশন পোটেনশিয়াল তুমি ক্যালকুলেট করছো, সেটা তোমার এনার্জিতেই তোমার ঠিক হবে। কারণ তুমি বোর থিওরি থেকে যা এনার্জি এক্সপ্রেশন পেয়েছো, এখানে তো সেই এনার্জি এক্সপ্রেশন পেয়েছো। তা বোর থিওরি এনার্জি এক্সপ্রেশন থেকে তুমি কি কি করেছিলে ভেবে দেখো না। তুমি স্পেকটা এক্সপ্লেন করেছিলে, লাইমান বামার পার্সেন্ট ব্র্যাকেট ফানে যে সিরিজগুলো, এগুলোকে এক্সপ্লেন করেছিলে। তুমি আয়নাইজেশন পোটেনশিয়াল জাস্ট পেয়েছিলে এগুলো। তাহলে যখন আমি এনার্জিটা, যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম এনের উপর ডিপেন্ড করে, তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই তোমার বেসিক্যালি ঠিক করবে লাইন স্পেকট্রা, অ্যাটমিক লাইন স্পেকট্রা কেমন দেখতে হবে, বা আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু কেমন হবে, সেইগুলো। এটা আবার এদিকে তুমি দেখো, আর আর শেপ সাইজটাই তো বলেইছি। আর এখানে তুমি একই রকম ভাবে করে দেখো যে এখানে হয়তো কোয়ান্টাইজেশন অফ এনার্জিটা আমি শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম এনের উপর ডিপেন্ড করে বলছি, কিন্তু যখন রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স করে ফেলবো, মানে সেটা এখানে কিন্তু নন রিলেটিভিস্টিক কেসে করছি, সেই জন্যে তুমি যদি এল এর ফিজিক্যাল সিগনিফিকেন্স বলো, তাহলে এনার্জিটা এল এর উপর ডিপেন্ড করছে তুমি বলতে পারবে না। রিলেটিভিস্টিক কেসে কিন্তু এনার্জিটা টুগেদার উইথ এন এল এর উপর ডিপেন্ড করে, এবং এইটা দিয়ে তোমাকে কিন্তু ফাইন স্ট্রাকচার অফ দ্য অ্যাটমিক স্পেকট্রা এক্সপ্লেন করতে হয়। তাহলে ফর রিলেটিভিস্টিক অ্যাটম energy is determined by n and l। এনার্জিটা n এবং l দুটো দিয়েই কিন্তু ডিটারমাইন্ড হয়, শুধুমাত্র n দিয়ে ডিটারমাইন্ড হয় না। এটা দিস এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার। সেটা সমারফিল্ড থিওরি যখন পড়েছিলে মনে করে দেখো কিভাবে ফাইন স্ট্রাকচারটা বুঝতে পারা যায়। দি এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রা। এটাও কিন্তু এর একটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স, কিন্তু খেয়াল রাখবে এটা কিন্তু রিলেটিভিস্টিক অ্যাটম যখন তুমি কনসিডার করছো। নন রিলেটিভিস্টিক অ্যাটম যদি তুমি কনসিডার করতে, তাহলে কিন্তু এনার্জিটা টুগেদার উইথ এন এর উপর ডিপেন্ড করতো না। দেখো এখানে এনার্জি এক্সপ্রেশন দেখো, শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করতো। আচ্ছা, এবারে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার যেটা আমি বলেছি, হ্যাঁ, এক্ষেত্রে একটা ব্যাপার যে এখানেও এমনি এমনি হবে না, কিন্তু যদি তুমি ধরো ইন প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যে স্পেকট্রাল স্প্লিটিং গুলো হয়, যেটাকে তোমার নর্মাল জিম্যান এফেক্ট বলে, সেইটা বুঝতে গেলে কিন্তু তোমার এমএল এর এক্সিস্টেন্সটাকে বুঝতে হবে আর কি। তো মানে জাস্ট জিম্যান স্প্লিটিং আমি বলছি, জিম্যান স্প্লিটিং আবার আমি বলছি ওটা এমনি এমনি হবে না, কিন্তু তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তবেই তুমি জিম্যান স্প্লিটিংটাকে দেখতে পাবে আর কি। জিম্যান স্প্লিটিং ক্যান বি expressed in terms of ml। জিম্যান স্প্লিটিংটা সেটা কিন্তু তোমার এমএল এর উপর নির্ভর করে জিনিসটা হবে। মানে পরে দেখবে যে দেখবে হয়তো এস থেকে পি ট্রানজিশনটা হচ্ছিল, এবার তোমার এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড তুমি দিলে ওই লাইনটা তিনটে লাইনে ভেঙে গেল। এই যে একটা লাইন তিনটে লাইনে ভেঙে গেল ইন প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তার কারণটা হচ্ছে যে এল ইকুয়াল টু যখন 1 অর্থাৎ পি অরবিটাল, তখন কিন্তু এমএল এর তিনটে পসিবল ভ্যালু +1, 0 আর -1। তখন দেখা যাবে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তোমার ওই যে সকল যে তিনটে পি অরবিটাল যেটা ডিজেনারেট ছিল অর্থাৎ একই এনার্জি ছিল, সেইটা কিন্তু তিনটে লেভেলে ভেঙে যায়, এবং সে করসপন্ডিং স্পেকট্রাটাকে স্প্লিট করে দেয়, যেটাকে নর্মাল জিম্যান স্প্লিটিং বলা হয় বা নর্মাল জিম্যান এফেক্ট বলা হচ্ছে আর কি। সেটাও কিন্তু তোমাকে এমএল দিয়ে বুঝতে হবে। তাহলে তুমি বুঝতে পারলে যে মানে যে তোমার ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারটা কি। আচ্ছা, আমি কমপ্লিটনেসের জন্য ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারটা এখানে বলে দিচ্ছি, কিন্তু আমি স্পিনটাকে একটু অন্যরকম ভাবে পরে ইন্ট্রোডিউস করবো। তাহলে নেক্সট হচ্ছে ম্যাগনেটিক স্পিন
কোয়ান্টাম নাম্বার সেটাকে তুমি জাস্ট ms দিয়ে এক্সপ্রেস করো। ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এই ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার যখন তুমি বুঝবে, মানে সেটা প্রথমে বলি যে অ্যালাউড ভ্যালুসটা কি হতে পারে। তাহলে দুটোই পসিবল ভ্যালু, প্লাস হাফ অ্যান্ড মাইনাস হাফ, বা দুটোই পসিবল ভ্যালু, একটা হচ্ছে প্লাস হাফ আর মাইনাস হাফ। এটা প্রথম বুঝে নিতে হবে যে একটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আইদার সেটা প্লাস হাফ আর মাইনাস হাফ, মানে প্লাস হাফ মানে আপ স্পিন আর মাইনাস হাফ মানে বেশি একটা ডাউন স্পিন। কি করে তুমি দেখো যে মানে আসলে এটা পরে আমরা খুব ভালো করে আলোচনা করব। দেখো ওই অনেক ক্ষেত্রে হয় না যে একটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি দিচ্ছ। আচ্ছা এবারে এমন একটা অ্যাটমে তুমি দিলে যার ক্ষেত্রে কোনো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই, তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো, সেরকম একটা সিস্টেমের ক্ষেত্রে তুমি একটা ইনহোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি দাও তাহলে কোনো ডিফ্লেকশন হওয়ার কথা নয়, কিন্তু এক্সপেরিমেন্ট বলতে ডিফ্লেকশনটা হচ্ছে। এটা বেসিক্যালি স্টার্নগার্লেক এক্সপেরিমেন্ট, এবং সেই স্টার্নগার্লেক এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করতে গেলে যেটা বলতে হলো যে এই টুগেদার উইথ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ইন্ট্রিনজিক অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, যেটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে একদম ভেতরের ব্যাপার আর কি। সেটা হচ্ছে তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে তোমাকে আলটিমেটলি ওই স্টার্নগার্লেক এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করতে হয়। তাহলে দিস ক্যান এক্সপ্লেন সরি স্টার্নগার্লেক এক্সপেরিমেন্ট। আচ্ছা, স্পিন অরবিট কাপলিং যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, মানে সোডিয়াম যে ইয়েলো লাইনটা তুমি দেখতে পাও, দেখবে সেই ইয়েলো লাইনটা বেসিক্যালি দুটো লাইনের কম্বিনেশন, সেটাকে বলে স্পিন অরবিট কাপলিং বলে। সেই স্পিন অরবিট কাপলিং, সেখানে তোমার স্পিনের এক্সিস্টেন্স খুব দরকার। দিস ক্যান এক্সপ্লেন স্পিন অরবিট কাপলিং, সেখান থেকে তোমার স্প্লিটিং প্যাটার্ন অফ সোডিয়াম ডাবলেট, সোডিয়ামের একটা লাইন কেন দুটো লাইনের কম্বিনেশন আর কি, সেটা এখান থেকে তুমি বুঝতে পারবে। আর যখন স্পিন অরবিট কাপলিং তুমি বুঝলে, সেখান থেকে তুমি দেখবে একটা অ্যানামোলাস জিম্যান এফেক্ট বলে একটা জিনিস আছে। অ্যানামোলাস, অ্যানামোলাস জিম্যান এফেক্ট, হ্যাঁ, এটা তুমি এক্সপ্লেন করতে পারবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আর কি। মানে এরকম প্রচুর তোমার ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারে তোমার বেসিক্যালি আছে, মানে কি বলে ইম্পর্টেন্স আছে। তারপরে এই যে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, ধরো এই পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল থাকতো না যদি না স্পিনের এক্সিস্টেন্স থাকতো। পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপালটা সেইটা বেসিক্যালি ঠিক হবে হচ্ছে ম্যাগনেটিক মুছে দিয়ে, সেটা বললাম যে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার যদি তোমার না থাকতো তাহলে কিন্তু পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল বলে কিছু থাকতো না। এইগুলো তোমার বেসিক্যালি স্পিন যে কোয়ান্টাম নাম্বার এমএস তার বেসিক্যালি সিগনিফিকেন্স। এখানে কিছু আমি জাস্ট ইনফরমেশনের মতো করে কয়েকটা জিনিস তোমায় বলে দিলাম। এবারে আমরা তো পড়তে এইটা অ্যাকচুয়ালি তার মানে কি বা ইত্যাদি কি, সেগুলো তখন পরিষ্কার তোমার বুঝতে পারা যাবে। আচ্ছা, আমি আসলে যেটা করলাম যে যেহেতু অরবিটালটাকে এক্সপ্লেন করতে গেলে তিনটে কোয়ান্টাম নাম্বার চলে আসছে এন, এল, এম এল, সেখানে এন, এল, এম এল তাদের অ্যালাউড ভ্যালুসগুলো কি হতে পারে, কোনটা কার উপর ডিপেন্ড করে, এইসব জিনিসপত্রগুলো লাগে বলে আমি জাস্ট তোমায় কিছুটা মানে কোয়ান্টাম নাম্বার তাদের যে ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো, কোয়ান্টাম নাম্বারের পসিবল ভ্যালুস কি কি হতে পারে আর কি, সেই নিয়ে কিছু কথাবার্তা বলে দিলাম, এবং এটা আমাদের সিলেবাসে আছে আর কি। সেখানে এটা একটুখানি জাস্ট এই পরিস্থিতি বলে দেওয়া হলো।
আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত দেখো যা হচ্ছে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি একটা টার্ম একটু ডিফাইন করি, স্ফেরিক্যাল হারমোনিক্স বলে তাকে। আচ্ছা, স্ফেরিক্যাল হারমোনিক্স, এই যে আমি ওয়াই থিটা ফাইটা লিখেছিলাম না, এই ওয়াই থিটা ফাইটাই তোমার বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স, মানে ওয়াই যেটা থিটা ফাই এর উপর ডিপেন্ড করে আর দুটো কোয়ান্টাম নাম্বার এল এবং এম এর উপর ডিপেন্ড করে, ইজ দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। এইটা হচ্ছে মানে দিস ইজ এ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ eigenfunction of L square operator and LZ operator। তার মানে কি বলতে চাইছি, তার মানে তুমি যদি L square অপারেটরটা এই y থিটা ফাই এল এম এল তার উপরে কাজ করার না, সেটা উত্তর হবে L ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার ইন্টু এই ওয়াই থিটা ফাইটা যেমন পড়ে আছে পড়ে থাকবে, এটা ঠিক আছে, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার। এইখান থেকে আমি বলি যে এল স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, অথবা তুমি বলতে পারো এলটা হচ্ছে তোমার, এল এর ম্যাগনিটিউড থেকে এটা হচ্ছে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কস। এটা তাহলে এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে এল স্কোয়ারের আইগেন ফাংশন হলো। আইগেন ফাংশন মানে কি জানো তো, যে কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিচ্ছে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই মাল্টিপ্লায়ারটা তোমার ফেরত দিল, এবং এটাই হবে তোমার করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা, অর্থাৎ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ম্যাগনিটিউডটা সেটা রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস। এটা একটা ব্যাপার। আর কি, আর হচ্ছে এল জেড অপারেটরটা কখন তোমার ওয়াই থিটা ফাই এর উপরে কাজ করবে, ওয়াই এল এম এল থিটা ফাই তার উপরে যখন কাজ করবে, তুমি অ্যাকচুয়ালি পাবে যেটা হচ্ছে এম এল ইন্টু এইচ কস ইন্টু ওয়াই এল এম এল থিটা ফাই। ঠিক আছে, এটা তুমি পাবে, যেখানে তোমার মানে মানে এখান থেকে তুমি যেটা বলতে পারো যে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেখানে হচ্ছে এম এল ইন্টু এইচ কস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে স্ফেরিক্যাল হারমোনিক্স সেটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন অফ দ্য অরবিটাল, আর কি অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন বা অ্যাঙ্গুলার পার্ট অফ অরবিটাল বা অ্যাঙ্গুলার পার্ট অফ ওয়েভ ফাংশন বা হাইড্রোজেন বা হাইড্রোজেনাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, এটা সেটা একটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কোয়ার এবং এল জেড অপারেটর, এবং সেখান থেকে তুমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা পেয়ে যাচ্ছ, আর জেড কম্পোনেন্ট অফ টোটাল অ্যাঙ্গুলার জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি পাচ্ছ। এটা স্ফেরিক্যাল হারমোনিক্স। আর এবারে এই যে আমরা অরবিটালটায় চলে এলাম, আমরা অরবিটাল যেগুলো, আচ্ছা অরবিটাল তো আমি বললাম তোমার ছয়টা, যেটা তোমার এল এম এল এন এল আর এম এল এই তিনজনের উপর ডিপেন্ড করছে, আর ফাংশনাল ডিপেন্ডেন্স থিটা ফাই আর থিটা ফাই তার উপর ডিপেন্ড করে। তাহলে এন এল আর এম এল এদের উপর ডিপেন্ড করছে, আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করছে, এবং সেটা আমি বলেছিলাম এটা হচ্ছে তোমার আর থিটা থিটা ফাই ফাই এরকম ভাবে তুমি লিখবে। এটা এম এল, এটা হচ্ছে এল মড অফ এম এল, এন আর এল। এটা আচ্ছা দেখো, তুমি একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে যদি তুমি দুটো ফাংশন নিলে, একটা হচ্ছে সাই যেটা এন এল এম এল আর থিটা ফাই এই কোয়ান্টাম নাম্বারগুলো আছে, আর একটা তুমি নাও সাই এন এর জায়গায় এন প্রাইম বলো, এল এর জায়গায় এল প্রাইম বলো, এম এল এর জায়গায় এম এল প্রাইম বলো, যেটা হচ্ছে আর থিটা ফাই এইটা। এবার তুমি এই কমপ্লেক্স কনজুগেট নিয়ে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস করো, করে তুমি জাস্ট ডিটাও করো এটা। তাহলে এদিকে একটা ফাংশন নিচ্ছে, এদিকে আরেকটা ফাংশন নিয়েছো, করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছে এটা। তার মানে এটা বেসিক্যালি মানেটা হচ্ছে এরকম যে তোমার এখানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে আরটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত,
থিটাটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত, এইটা ঠিক আছে, এইটা। এবং সেইটাকে তুমি যখন দেখো এই যে ওয়েভ ফাংশন যখন তুমি লিখবে, কেমন করে লিখবে, আর আর থিটা থিটা ফাই ফাই হিসেবে তুমি লিখতে পারো, যেটা এম এল এর উপর ডিপেন্ড করে, এটা এল এম এল এর উপর ডিপেন্ড করে, এটা এন এবং এল এর উপর ডিপেন্ড করে। আর তার কমপ্লেক্স কনজুগেট যখন তুমি করছো আর স্টার আর, থিটা স্টার থিটা আর ফাই স্টার ফাই, এইটা যেটা তোমার নির্ভর করছে কার কার উপরে, এম এল প্রাইমের উপরে নির্ভর করে, এল প্রাইম মডেল, এল প্রাইম মড এম এল প্রাইমের উপর নির্ভর করে, আর এন প্রাইম এল প্রাইমের উপর নির্ভর করে। আর ভলিউম এলিমেন্টটা কত, এটা গুণ হলো, ভলিউম এলিমেন্টটা কত, আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। আচ্ছা তুমি এটা করতে পারো, আর পার্টটাকে আলাদা করে ফেলতে পারো, আর স্টার আর এন প্রাইম এল প্রাইম আর আর এন এল আর স্কোয়ার ডিআর। আবার তুমি থিটা পার্টটা 0 থেকে পাই, 0 থেকে পাই থিটা স্টার এন প্রাইম এল প্রাইম মড এম এল প্রাইম, যেটা হচ্ছে তোমার থিটার ফাংশন, ইন্টু থিটা থিটা এল মড অফ এম এল, তার ভলিউম এলিমেন্ট হচ্ছে সাইন থিটা ডি থিটা, এইটা। তার সাথে আর একটা গুণ হয়ে গেল, ফাইটা হচ্ছে তোমার 0 থেকে 2 পাই ফাই এম এল প্রাইম ফাই স্টার ফাই এম এল ফাই ইন্টু ডি ফাই। আচ্ছা এবারে এইটা না, এইটা এই রেডিয়াল পার্টটা ইটসেলফ হচ্ছে তোমার অর্থনর্মাল, বা থিটা পার্টটা ইটসেলফ অর্থনর্মাল, ফাই পার্টটা ইটসেলফ অর্থনর্মাল। সেখানে এইখান থেকে তুমি যেটা পাবে ডেল, মানে এটা কনেকার ডেল্টা এল প্রাইম এন পেলে, ডেল্টা এল প্রাইম এল পেলে, ডেল্টা এম এল প্রাইম এম এল পেলে, এগুলো সব কনেকার ডেল্টা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে ফাংশনটা, এটা কিন্তু ফাংশন অর্থনর্মাল সেট। আমি ওই যে অর্থোগোনাল নর্মালাইজ সব বলেছিলাম না, সেই মতো করে আর কি এটা অর্থনর্মাল সেট তৈরি করে, অর্থনর্মাল সেট। এবারে যদি তোমার একটা কোয়ান্টাম নাম্বার থাকে, তুমি ডেল্টা ওই যেমন এম এন বা ডেল্টা আই যে আগে লিখেছিলাম, এখন যদি 3 সেট অফ কোয়ান্টাম নাম্বার থাকে, তাহলে ডেল্টা এন প্রাইম এন হলো, ডেল্টা এল প্রাইম এল হলো, ডেল্টা এম এল প্রাইম এম এল হলো। এবং পরিষ্কার দেখো এটা যদি সবকটাই সমান হয়, মানে এন প্রাইম ইকুয়াল টু এন, এল প্রাইম ইকুয়াল টু এল, আর এম এল প্রাইম ইকুয়াল টু এম এল যদি হয়, তাহলে সেটা 1 হবে। তাহলে এটা ইকুয়াল টু 1 হবে কখন না, যখন তোমার এন প্রাইম ইকুয়াল টু এন হবে, এল প্রাইম ইকুয়াল টু এল হবে, আর এম এল প্রাইম ইকুয়াল টু এম এল হবে, যেটা তোমার দিচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়াটা, নর্মালাইজ হওয়ার কন্ডিশনটা, এটা নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। আর এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে কখন না, যখন তোমার যে কোনো একটা পাল্টে গেল, এন প্রাইম নট ইকুয়াল টু এন and or L prime not equal to L and or ML prime not equal to ML, এটা তোমার এটা হচ্ছে তোমার অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। আর একটা সেট অফ ফাংশন যারা নিজেরা নর্মালাইজ এবং একে অপরের সঙ্গে অর্থোগোনাল, তাকে বলা অর্থ নর্মাল সেট, এটা অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। তোমাকে এটা জাস্ট ইনফরমেশন হিসেবে তুমি মনে রাখো যে তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তোমার যে অরবিটালগুলো তার একটা অর্থ নর্মাল সেট তৈরি করে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। আচ্ছা এবারে তুমি দেখো যে এই এন এর ভ্যালু, এল এর ভ্যালু, এম এল এর ভ্যালু, সেই মতো করে বিভিন্ন রকমের অরবিটাল তুমি পেতে পারো, এন এল এম এল, এই বিভিন্ন রকম অরবিটাল তুমি পেতে পারো। এন এর ভ্যালু যখন 1 হয়ে যাবে, তখন এল এর ভ্যালু কত হবে না, এল এর পরে একটা গিভেন এন এর জন্য এল এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে শুরু এন মাইনাস 1 পর্যন্ত, তাহলে এলটা 0 হতে হবে। আর এম এল এর ভ্যালু তখন 0 হতে বাধ্য, কারণ এম এল হচ্ছে প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল, তাহলে এইটা তখন যে করসপন্ডিং ফাংশনটা বলা হয় সাই 1 0 0, বা এটাকে বলা হয় সাই 1 এস অরবিটাল, এটা। আর তার একটা পার্টিকুলার ফর্ম আছে,
হাইড্রোজেন অ্যাটমের জন্য একটা করতে পারি আমি, আর একটা করতে পারি কি তোমার হাইড্রোজেন লাইক সিস্টেম যদি হয়ে যায় তার জন্য একবার তুমি করতে পারো। আমি হাইড্রোজেন লাইকটা প্রথমে লিখছি, তারপর হাইড্রোজেন অ্যাটমের জন্য স্পেশালি কি হবে না হয় করে ফেলতে পারবে তুমি। 1/√5 Z/A0 হোল টু দি পাওয়ার এই ধরো 3/2 e টু দি পাওয়ার মাইনাস তোমার ZR/A0 এরকম একটা তোমার করসপন্ডিং ফর্ম তোমায় লিখলাম। যে এটা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য কিন্তু, হ্যাঁ ঠিক আছে, মানে এটা এটা যে 1s অরবিটালটার ফর্মটা হচ্ছে এরকম দেখতে। এবারে হাইড্রোজেন অ্যাটম হয়ে গেলে জেড এর ভ্যালু তুমি জাস্ট 1 বসিয়ে দিচ্ছ। আচ্ছা, যেখানে একটু বলে নিই, যেখানে A0টা হচ্ছে তোমার বেসিক্যালি বোর্ড রেডিয়াস। আচ্ছা, বোর্ড রেডিয়াস মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, মানে বোর্ড রেডিয়াসটা হচ্ছে তুমি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ফার্স্ট অরবিটে যখন ইলেকট্রনটা ঘুরছে আর কি, তো তার যে রেডিয়াসটা সেটা হচ্ছে তোমার বোর্ড রেডিয়াস। এটা অলরেডি তুমি যখন বোর্ড থিওরি পড়েছো তখন কিন্তু এটা করেছিলে। আচ্ছা, এবার এন এর ভ্যালু 2 যখন হয়ে যাচ্ছে তখন এল এর ভ্যালু কি হতে পারে? এল এর ভ্যালু হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে। এল এর ভ্যালু 0 হলে এম এল এর ভ্যালু তোমার 0 হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে গেল ψ200, সেটা হচ্ছে ψ2s অরবিটাল হলো। আর এল এর ভ্যালু যখন 1 হয়ে যাচ্ছে এম এল এর ভ্যালু কিন্তু তোমার 0 হতে পারে, +1 হতে পারে, মাইনাস হতে পারে। তোমার তুমি এটা দেখবে 0 হতে পারে, +1 হতে পারে, আর হচ্ছে -1 হতে পারে। এই যে তোমার এম এল এর ভ্যালু কি মানে +L টু -L ইউনিট ইন্টারভ্যাল, তার মানে +1 0 -1 এরকম হয় এটা। আচ্ছা, সেইটা হচ্ছে তোমাদের ধরো 210, সেটাকে তুমি ψ2p0 লিখতে পারো। এটাকে তুমি লিখতে পারো ψ21 +1 অর্থাৎ ψ2p+1 লিখতে পারো। আর এটা হচ্ছে ψ21 -1 অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো ψ2p-1 এটা। তো ψ2s, ψ2p0, ψ2p+1, ψ2p-1। আর আমি একটু এক্সপ্রেশন তোমার লিখে দিচ্ছি, সেটা ঠিক আছে, মানে মনে রাখার কিছু দরকার নেই, 1sটা মনে রাখলেই চলবে, তবু একটা কমপ্লিটেশন জন্য তোমায় লিখে দিই। এটা হচ্ছে 1/√32π হলো, আর থাকবে যেটা Z/A0 টু দি পাওয়ার 3/2 থাকলো, আর একটা থাকবে হচ্ছে 2 মাইনাস ZR/A0 এরকম একটা টার্ম থাকে, e টু দি পাওয়ার মাইনাস ZR/2A0 একটা টার্ম থাকে। আচ্ছা, ψ2p+1 যখন তুমি দেখবে তখন এই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা 1/√32π রইল, Z/A0 টু দি পাওয়ার 3/2টাই রইল, তার সঙ্গে সেটা থাকবে ZR/A0 একটা টার্ম থাকবে, e টু দি পাওয়ার মাইনাস ZR/2A0 একটা টার্ম থাকবে, তার সঙ্গে একটা cos θ টার্ম থাকবে। আর পরেরটা যখন তুমি দেখবে এইটার ক্ষেত্রে থাকবে 1/√64π Z/A0 টু দি পাওয়ার 3/2 ইন্টু ZR/A0 e টু দি পাওয়ার মাইনাস ZR/2A0 ইন্টু e টু দি পাওয়ার i হয় এটা। এটা ও একটা এটা সাইন থিটা লিখতে ভুলে গেছে, এটা সাইন থিটা হবে, e টু দি পাওয়ার i হবে এটা। আর আরেকটা যখন তুমি দেখবে মানে মাইনাসটা যখন, তখন ওই এক্স্যাক্টলি একই, শুধু এখানে +i এর বদলে -i, 64π Z/A0 হোল টু দি পাওয়ার 3/2 ZR/A0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ZR/2A0 সাইন থিটা e টু দি পাওয়ার -i। তাহলে এইরকম ভাবে তোমার চলছে আর কি। এবারে তুমি ধরো 3 যদি হতো তাহলে এল এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। যখন 0 তখন এম এল এর ভ্যালু 0, সেটা সেখান থেকে ψ300 অর্থাৎ ψ3sটা তুমি পেলে। এইখানে হতে পারে তোমার 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, সেই মতো ψ310, ψ31+1, ψ31-1 তুমি পেলে। এটা তুমি নাম দিতে পারো ψ3p0, ψ3p+1, ψ3p-1। আবার এর ভ্যালু যখন 2 করছো তখন সেটা হতে পারে 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে। সেই মতো করে ψ320 অর্থাৎ ψ3b0 হলো, ψ32+1, ψ32-1, ψ32+2, ψ32-2 এরকম। এইটা হয়ে যাবে তোমার ψ3d+1, এটা হচ্ছে ψ3d-1 ধরো, এটা হচ্ছে ψ3d+2, এটা হচ্ছে ψ3
পি ডি তোমার -2, মানে এইরকম এদের আর ফর্মগুলো আমি আর লিখছি না, ফর্মগুলো ফালতু মনে থাকবে না, লিখে আর কি হবে। হ্যাঁ, ওই যখন করব তখন তাদের করেসপন্ডিং ফর্মটাকে লিখে দিয়ে তারপরে যে আলোচনা করার আমরা বেসিক্যালি করব। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস তুমি একটু খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। দেখো আসলে যেটা হয় না যে ওভারঅল ওয়েভ ফাংশনের মধ্যে একটা থিটা আর পার্ট থাকে, থিটা পার্ট থাকে, ফাই পার্ট থাকে। তুমি যেটা দেখবে যে এই আর পার্টটা না অলওয়েজ রিয়েল হয়, রিয়েল হয়। আর থিটা থিটা পার্টটা এটাও কিন্তু তোমার অলওয়েজ রিয়েল, অলওয়েজ রিয়েল হয়। কিন্তু ফাই 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 পার্ট যে পার্টটা এইটা, এটা না এরকম ফর্ম দেখতে 1/√2 পাই e⁻i m ফাই, এইটা যেখানে ml এর পসিবল ভ্যালু 0 +-1 +-2 করে তুমি আপ টু +-l পর্যন্ত গেলে। তার মানে পরিষ্কার দেখো, বুঝতে পারছো যে এইটা হচ্ছে যে এক্সেপ্ট ml = 0 ফাই ফাই যে পার্টগুলো ইজ কমপ্লেক্স। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে এটা এটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে, ইজ কমপ্লেক্স নাম্বার। মানে এটা হচ্ছে যে ml = 0 হয়ে গেলে তখনই শুধুমাত্র রিয়েল, আদারওয়াইজ কিন্তু এটা একটা কমপ্লেক্স হচ্ছে, কমপ্লেক্স ফাংশন। আচ্ছা, কমপ্লেক্স ফাংশন মানে হচ্ছে যে এর যখন ছবি আঁকবে তুমি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ইম্পসিবল। এটা কমপ্লেক্স জিনিস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় না। ইম্পসিবল। এটা উপায় কি? উপায়টা হচ্ছে এই যে কমপ্লেক্স ফাংশনগুলো তুমি রিয়েল বানিয়ে নিতে পারো বাই টেকিং সুইটেবল লিনিয়ার কম্বিনেশন। কি না, দিস কমপ্লেক্স অরবিটালস can be made real using suitable linear combination. শুনিয়ে তাহলে দেখো, তাহলে অরবিটাল যদি কমপ্লেক্স হয়ে যায় তার না তুমি ছবি আঁকতে পারবে না। এবারে আমি এই ইনঅর্গানিক বা অর্গানিক কেমিস্ট্রিতে অরবিটালগুলো সব ছবি দিয়েই লোকে বোঝাতে অভ্যস্ত। মানে পি অরবিটাল, একটা পিএক্স পিওয়াই পিজেড সব ছবি টবি দিয়ে বুঝিয়ে দেয় যে এই 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 অরবিটালটা পিজেড দেখো জেড বরাবর ওরিয়েন্টেড, এটা পিএক্স দেখো এক্স বরাবর ওরিয়েন্টেড, ইত্যাদি ইত্যাদি। মানে ছবি এঁকেই সব বুঝিয়ে দিচ্ছে। কিন্তু যদি কমপ্লেক্স অরবিটালে তুমি ছবি আঁকতে পারছো না, তার একটা এক্সাম্পল বলি স্পেসিফিক্যালি। তাহলে এই যে ψ2p0 যেটা, সেটা একটা তোমার রেডিয়াল পার্ট আছে, তার সঙ্গে তোমার cos থিটা পার্ট আছে, যেটা তোমার রিয়েল এইটা। আর এবারে ψ2p+1টা দেখো একটা কনস্ট্যান্ট পার্ট রইল, তার সঙ্গে sin থিটা আছে, e⁻i⁵ আছে। আর ψ2p-1টা কি আছে দেখো, আর একটা sin থিটা e⁻i⁵ একটা টার্ম তোমার আছে, এবং এরা হচ্ছে তোমার বেসিক্যালি কমপ্লেক্স। এটা তাহলে যে তিনটে পি অরবিটালের মধ্যে ψ2p0টা হচ্ছে রিয়েল হলো, কিন্তু এই দুজন দেখো তোমার বেসিক্যালি কমপ্লেক্স। এটা সেটা আমি কি করলাম তুমি দেখো, তাহলে আমি এরকম একটা ভাবলাম যে ψ2p+1 ψ2p-1/2 তুমি করে নাও একটা লিনিয়ার কম্বিনেশনে এইরকম। তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট রইল, sin থিটা কনস্ট্যান্ট রইল, e⁻i⁵ +e⁻i⁵/2 হয়ে গেল। তার মানে কি হলো, আর sin থিটা cos φ হয়ে গেল এটা। আর যখন তুমি ψ2p+1 -ψ2p-1/2i করলে তখন কি হলো, এটা আর কমন রয়ে গেল, sin থিটা হলো e⁻i⁵ -e⁻i⁵/ বেসিক্যালি টোয়াইস আই হচ্ছে, এটা তোমার sin থিটা, তার মানে আর হয়ে গেল sin থিটা, এটা এটা হচ্ছে ফাই কিন্তু sin φ। তাহলে দেখো যে তোমার বেসিক্যালি কমপ্লেক্স অরবিটালগুলোকে তুমি কিন্তু সুইটেবল লিনিয়ার কম্বিনেশন তুমি রিয়েল বানিয়ে ফেললে। দেখো এরা দুজন কিন্তু এখন রিয়েল হয়ে গেছে এটা। আচ্ছা, এবারে আমি পরে দেখাবো তোমার যে এই যে সকল 2p0 যেটা, এটা রিয়েল, এইটা ওরিয়েন্টেড মানে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন, যেটা ওরিয়েন্টেড অ্যালং জেড অ্যাক্সিস, হেন্স ইট ইজ পিজেড অরবিটাল। আচ্ছা, এই যে পার্টটা, প্রথম যে পার্টটা এখানে ফার্স্টেরটা, এইটা হচ্ছে ডিরেক্টেড বা ওরিয়েন্টেড, যাই বলো তুমি, ওরিয়েন্টেড
অ্যালং ওয়াই ডিরেকশন সাইন থিটা কস ফাই, অ্যালং এক্স ডিরেকশন, এটা এটা অ্যালং এক্স ডিরেকশন ওরিয়েন্টেড, সেখানে এইটা তোমার দেবে হচ্ছে পিএক্স অরবিটাল। আর পরেরটা হচ্ছে ডিরেক্টেড বা ওরিয়েন্টেড, যাই বলো না কেন, ওরিয়েন্টেডই বলি, যেটা সব জায়গায় ওরিয়েন্টেডই বলছি, এটা ওরিয়েন্টেড অ্যালং ওয়াই ডিরেকশন, ওরিয়েন্টেড অ্যালং ওয়াই ডিরেকশন, এটাকে তুমি নাম দেবে হচ্ছে পিওয়াই। এই যে এক্স ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড, ওয়াই ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড বা জেড ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড, সেই যে ডিটেলিংটা মানে অ্যাঙ্গুলার প্লট করবো নেক্সট ক্লাসে তখন এই জিনিসটা পরিষ্কার হবে যে বেসিক্যালি এই দিকে ডিরেক্টেড ওই দিকে ডিরেক্টেড অ্যাক্টের মানে দেখবে, তখন দেখবে তোমার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হয়। তবে এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো যে এই যে তিনটে অরবিটাল ছিল, একটা হচ্ছে P0, একটা P+1, একটা P-1, এই যে তিনটে অরবিটাল can be written as px, আমি একটা সেট হিসেবে বলছি, মানে কে আগে কে পরে কিন্তু বলছি না, px py pz এরকম ভাবে তুমি লিখতে পারবে। মানে তিনটে অরবিটাল ছিল, একটা রিয়েল দুটো কমপ্লেক্স ছিল, সেগুলোকে তুমি রিয়েল বানিয়ে নিয়ে তুমি এটা হচ্ছে যেটা লোকে জাস্ট px, আমি যারা যখন শ্রোডিঞ্জার ইকুয়েশনকে থেকে করলাম, ন্যাচারালি যেহেতু তোমার অরবিটালগুলোর নামগুলো সাফিক্সে n l আর ml দিয়ে করছি, সেই মতো করে ml এর ভ্যালু +1 বা -1 এর জন্য আমি স্যার সাই 2p +1 বা সাই 2p -1 এরকম বলেছিলাম। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে প্লাস আর মাইনাস যেটা, সেটাকে তুমি চাইলে লিনিয়ার কম্বিনেশন দিয়ে px py বানিয়ে নিতে পারো, যারা তোমার রিয়েল হয়ে যাবে। সেই জন্য এই যে p0 p প্লাস p1 p মাইনাস, এই যে সেটটাকে না ভেবে লোকে জাস্ট নর্মালি px py pz এইটাই জাস্ট বলবে। সিমিলার সিচুয়েশন হচ্ছে ডি অরবিটালের ক্ষেত্রে ml এর ভ্যালু কি হতে পারে 0 +-1 +-2, তাহলে ml = 0 বাদ দিয়ে বাকি যে চারটে অরবিটাল আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্স। এখানে দুটো করে নিয়ে তোমার সুইটেবল লিনিয়ার কম্বিনেশন করলে তুমি দেখতে পাবে যে তোমার চেনা যে ডি অরবিটালের যে ফর্মটা, সেই ফর্মটা কিন্তু তোমার চলে আসবে, বা চেনা ডি অরবিটালের যে তোমার সকাল dxy dyz dz dx² - y² dz², এই যে গল্পগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এটা ঠিক আছে? তাহলে আমি কমপ্লেক্স অরবিটালকে চাইলে কিন্তু এরকম ভাবে রিয়েল বানিয়ে নিতে পারলাম। তাহলে দেখো আমি বেসিক্যালি যেটা করলাম সেটা হচ্ছে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করিনি, সলভ না করেও যে অরবিটালগুলো পাওয়া যেতে পারে তার এক্সপ্রেশন কেমন হয় বা সেটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা যেগুলো বলার কথা সেটা আমরা বললাম। তা দেখো, তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়লাম একটুখানি ভালো করে সামারাইজ করা যাক। আমরা যতখানি পড়বো বলেছিলাম, অবভিয়াসলি তো ততটা পারিনি, বুঝতেই পারছো, কারণ আমি একটা ক্লাসে সবটা পড়তে পারবো সেটা আমি ভাবিও নি, মানে ভাবছিলাম না, কারণ পরের দিনে আমি নিশ্চয়ই ওই রেডিয়াল যে মানে বিভিন্ন রকমের প্লটগুলোকে করা আর কি, সেইগুলোকে নিয়ে পরের দিন মেনলি আলোচনা করব। মানে আর একটা ক্লাসও এটা শেষ হয়ে যাবে, মানে হাইড্রোজেন একটা প্রবলেমটা শেষ হয়ে যাবে সেরকম নয়, আরও বেশ কিছু ক্লাস লাগবে আর কি। কিন্তু ঠিক আছে, আমরা ঠিকঠাকই এগোচ্ছি, খুব একটা অসুবিধা কিছু নেই। মানে আমি তো এই মাসটা পাচ্ছি, অন্তত জানুয়ারি মাসটা তো পাচ্ছি, জানুয়ারি মাসে তো কারোর পরীক্ষা নেই বলছিলে, হ্যাঁ, তাহলে আশা করছি যে সিলেবাস ঠিক সময় শেষ করে নেওয়া যাবে। আর যেটা কথা সেটা হচ্ছে এই যে, তাহলে আমরা দেখো তোমার কি পড়লাম এখন পর্যন্ত। মানে প্রথম দিকে তো তোমাদের এ থেকে সরে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়েছে, যাকে কোনো অসুবিধা মানে ঠিক আছে, মানে আমি ম্যানেজ করে দিয়েছি, আর ভিডিওটা পেয়ে যাবে তো দেখে নিতে পারবে। তাহলে আমরা কি পড়বো সেটা আমরা বলেছি যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেটাকে লিখতে হবে। আর ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন একটা অরবিটাল, সেই অরবিটালের যে ছবি ছাড়া যে টাইপের আলোচনাগুলোকে করতে হয় আর কি, সেগুলো আমরা মোটামুটিভাবে করেছি আর কি। মানে অরবিটাল কি, স্ফেরিক্যাল হারমোনিক্স কি, কোয়ান্টাম নাম্বারগুলো কি, সেগুলো সব আলোচনা হয়ে গেছে। পরের দিন আমি মানে বিভিন্ন অরবিটাল ধরে নিয়ে তার বিভিন্ন রকমের যে ছবি যেগুলো আর কি আঁকা, সাই ভার্সেস আর, সাই মডিউলাস স্কোয়ার ভার্সেস আর, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, অ্যাঙ্গুলার পার্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে আস্তে আস্তে ঢুকবো আর কি। তাহলে ফিলোজফিটা হচ্ছে এরকম, তুমি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে কোনো একটাই যেহেতু ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াস, এই অ্যাট্রাকশন ফোর্সটাই শুধুমাত্র আছে, সেখান থেকে তুমি একটা পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাচ্ছ। পোটেনশিয়াল এনার্জিটা স্ফেরিক্যালি সিমেট্রিক। তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখেছো আন্ডার বর্ন-অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ইন দ্য স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। কার্টিজিয়ান এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কিছু কানেকশন জাস্ট আমি এনে দিলাম। আচ্ছা, এবারে তুমি যে অরবিটালটাকে পাচ্ছ, সেই অরবিটালটা দেখতে পাচ্ছ তিনটে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে, এন, এল এবং এমএল, এবং তিনটে কোয়ান্টাম নাম্বারের যে ফিজিক্যাল সিগনিফিক্যান্স আর কি, সেটা আমি পরপর করে বলে দিলাম এখানে। আর স্ফেরিক্যাল হারমোনিক্স নিয়ে একটুখানি বেশি কথাবার্তা বললাম।
অরবিটালসগুলো তার অর্থ নর্মাল শেপ তৈরি করে, সেটা নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলেছি। আর এন এল এম এল এর বিভিন্ন ভ্যালুজের উপর নির্ভর করে তোমার যে বিভিন্ন রকমের অরবিটালগুলোকে পাওয়া যাচ্ছে, দু একটা এক্সপ্রেশন লিখে দিয়েছি। এবং সেখানে আমি দেখেছি যে এরকম সিচুয়েশন হচ্ছে যে কিছু কিছু অরবিটাল পার্টিকুলারলি এমএলআই ভ্যালু যখন নট ইকুয়াল টু 0, তখন তুমি ওটা কমপ্লেক্স অরবিটাল পাচ্ছ। কমপ্লেক্স অরবিটালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করা সম্ভব নয়, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হিসাব করতে না পারলে না ভিজুয়ালাইজেশনটা পরিষ্কার হয় না। সেই জন্য একটা মানে ইচ্ছা থাকে যেটা আমি চাইলে বানিয়ে নিই, রিয়েল বানিয়ে নিই। ঠিক আছে, আমি সুইটেবল লিনিয়ার কম্বিনেশন একটা রিয়েল বানিয়ে নিলাম। রিয়েল বানিয়ে নেওয়ার পরে তখন আমার ছবি টবিগুলো এগুলো তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে। এই হচ্ছে আজকে যেটা আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা একটুখানি জাস্ট বলে নেওয়া যাক। নেক্সট ক্লাসে সত্যি সত্যি আমরা ভ্যারিয়াস টাইপ অফ প্লটস নিয়ে কথাবার্তা হবে। ভ্যারিয়াস টাইপস অফ প্লটস নিয়ে কথাবার্তা হবে। প্লটস মানে বেসিক্যালি তোমার মানে ওই বললাম সাই ভার্সেস আর প্লট, সাই মডুলাসের স্কোয়ার ভার্সেস আর প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর প্লট, শেপ বোঝার জন্য অ্যাঙ্গুলার প্লট। এই চারটে জিনিস জাস্ট করা, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে সাম ফার্দার ক্যালকুলেশন। Calculation such as R most probable, R average, 1 by R এর average, এইগুলো আমরা নেক্সট দিন জাস্ট আলোচনা করব। তাহলে আজকে এন্ড অফ লেকচার। দেখো যা যা কথাবার্তা হয়েছে, কোথাও কারো কোনো সমস্যা আছে কিনা বলে না। যা যা বলেছি কারো কোনো অসুবিধা আছে? না স্যার। পরিষ্কার বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। মানে কারো যদি কোনো অসুবিধা থাকে, মানে কোনো ডাউটস থাকে, মানে হ্যাঁ, পড়ছো স্যার। তো, মানে বাড়িতে পড়ছো তো না একদমই পড়ছো না? পড়ছি। পড়ছো, এগুলো কিন্তু পড়বে, মানে এগুলো হয়তো সহজ সহজ জিনিসগুলো, কিন্তু এখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন, মানে ইউনিভার্সিটি পরীক্ষা শুধু না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন থাকে। হ্যাঁ,